সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, তাই না? সুস্থ আছো, সুন্দর আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার বরাবরের মতোই তোমাদের সামনে আজকে হাজির হয়েছি যথাসময়ে জাকির বিসিএস স্পেশালের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরের সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ধীরে ধীরে আমার সাথে যুক্ত হয়ে পড়ছো। হ্যাঁ, তোমরা যুক্ত হলে আমরা ক্লাস শুরু করবো, তাই না? শাফি আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ হাসান, হ্যাঁ ভালো আছি। সিরাজু মুনিরা, নীরা, হ্যাঁ নীরা ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবার পক্ষ থেকে আমি সালাম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি ভালো আছি, আমি সুস্থ আছি। আর এই যে আপনাদের সামনে দাঁড়ালাম, হ্যাঁ দাঁড়িয়ে আমারও খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের সামনে দাঁড়ালেই আমার মন ভালো হয়ে যায়। হ্যাঁ, তো ঠিক আছে। কামরুজ্জামান সরকার, আবু সাইদ, শাফি আহমেদ, সবাইকে শুভকামনা, শুভেচ্ছা। আচ্ছা, প্রত্যয় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু দ্রুত করবে। প্রত্যয় সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে একটু দ্রুত প্রশ্ন করবে। আমরা প্রথমে 5-10 মিনিট একটু, খুব বেশি সময় নিব না, কারণ খুব বেশি সময় আমরা দিতে পারবো না। তবে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি তোমাদের থাকে প্রত্যয় নিয়ে, প্রত্যয় সংক্রান্ত, তাহলে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা প্রশ্ন করতে চাও একটু দ্রুত প্রশ্ন করবে। সারোয়ার হোসেন রুবেল, আসসালামু আলাইকুম। প্রিয় স্যার, হ্যাঁ ভালো আছি। সারোয়ার, আবু তালেব, ভালো আছি। হ্যাঁ, প্রশ্ন করবেন। স্যার, র প্রত্যয় পড়ানো হয়নি। আচ্ছা, র প্রত্যয় পড়ানো হয়নি, যে পড়াই দিলাম। এই যে মধুর, মধু যোগ র, ঠিক আছে? মধুর কম গুরুত্বপূর্ণ, অতি লেস ইম্পর্টেন্ট প্রত্যয়। তো যেহেতু অতি লেস ইম্পর্টেন্ট, আমরা ওই জন্য যাইনি। হ্যাঁ, মধুর, মুখর, মুখর, তাহলে মুখ যোগ র, মধুর, মধু যোগ র। এই র প্রত্যয় এত লেস ইম্পর্টেন্ট যে যেটা নিয়ে আসলে আলোচনা করার প্রয়োজন মনে করিনি, ঠিক আছে? তারপরে এই যে দেখেন, মধুর, মধু যোগ র, মুখর, মুখ যোগ র। তাহলে মধু, মুখ এগুলো যেহেতু নাম, তদ্ধিত প্রত্যয়। প্রাচ্য, যে একজন প্রশ্ন করেছেন প্রাচ্য, এর উত্তর হচ্ছে প্রাচী যোগ জ। প্রাচী যোগ জ, প্রাচ্য। রাজীব নাথ, প্রাচ্য, প্রাচী যোগ জ, এটি তদ্ধিত প্রত্যয়। জ কোনো কোনো বই অবশ্য কি করা আছে, স্নো। আসলে এটি হওয়ার কথা, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে জ দেওয়া আছে। তো জ দেওয়া যাবে, স্নো দেওয়া যাবে। তদ্ধিত, প্রাচী যোগ স্নো বা প্রাচী যোগ জ। আজকে শব্দ প্রকরণ, আশরাফুল শাহিন, আজকে বাবা পড়ব শব্দ প্রকরণ। প্রত্যয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে করবেন। কৃত প্রত্যয় নম, হ্যাঁ নাম যোগ র, কৃত প্রত্যয় নম মানে নম, নমস্কার থেকে নম যোগ র। রান্না প্রত্যয়ের মূল, সহজ, বই তো দেওয়া আছে, আমাকে বলে দিতে হবে কেন? রান্না এর মূল রাগ, রাগ যোগ না, রাগ যোগ না, কোন বই লেখা আছে রাগ যোগ অনা। রান্না প্রত্যয়ের মূল রাগ, জি মুস্তাফিজুর রহমান বাবা। রাধনা প্রত্যয়ের মূল, রান্না প্রত্যয়ের মূল হচ্ছে রাধ, রাধ। লিখিত, লিখ যোগ কয়তায়। আচ্ছা, রাজীবনাথ সৌর, যে গতদিন লিখে দিলাম, গদ্ধব রাজীবনাথ গাধা,
গতদিন যে সৌর লিখে দিলাম, কি করলি? গতদিন যে সৌর করলাম, গতদিন যেটা লিখে দিলাম ওইটা আবার প্রশ্ন করলি, তো কেমনে করে হবে? গতদিন সৌর লিখে দিয়েছি না? সভ্য, এটি সন্ধি সাধিত শব্দ। লাবণী সরকার, সভ্য মূলত সন্ধি সাধিত শব্দ। তাও যদি প্রত্যয় দেয় তাহলে দেওয়া যাবে দুইভাবে, সভাযোগ কি স্ন অথবা সভাযোগ জ। প্রত্যয় আসলে সভাযোগ স্ন আর সন্ধি সভাযোগ জ, তো অনেক জায়গায় প্রত্যয় সভাযোগ জ দেওয়া আছে, ঠিক আছে? সত্যযোগবাদী, হ্যাঁ সত্যযোগবাদী হবে। সত্যযোগবাদী স্যার, আপনি নায়ক, গায়ক, কবি, সাহিত্যিক এবং আমাদের স্যার। আচ্ছা জি, ঠিক আছে। আচ্ছা, লামিন লেমন জি, থ্যাংক ইউ। রিয়াদ ভাই কিছুদিন মনে হয় ক্লাস নিতে পারবেন না, এই কয়েকদিন কি নিয়মিত ক্লাস নিতে যাবে স্যার? আমি প্রশ্ন চেয়েছি বিদ্যান, বিদ্যান প্রত্যয় করা যাবে না, বিদ্যান প্রত্যয় সাধিত শব্দ নয়। জাহিদ হাসান, বিদ্যান প্রত্যয় সাধিত শব্দ নয়। ভাবুক, ভাবযোগুক জি, কামরুজ্জামান সরকার, আপনার এত প্রশ্ন জি। ভাবুক ভাই, ভাবুকের যদি সন্ধি করতে বলে সন্ধি ভৌযোগুক, আর প্রত্যয় করতে যদি বলে তাহলে ভাবযোগ কি উক, ভাবযোগুক কৃত প্রত্যয়। একইভাবে কামরুজ্জামান মিশুক, মিশুক তাহলে কি হবে? মিশযোগ উক, বুঝতে পারলেন? মিশুক, ভাবুক, উক প্রত্যয়। প্রচলন যোগ ইত, হ্যাঁ মাদক দমনের পরীক্ষা এটা আসছে স্যার, কনফিউশন আসছে স্যার। প্রচলিত, প্রচলন, প্রযোগ চলন, হ্যাঁ প্রচলন যোগ ইত লেখা যাবে। মুস্তাফিজুর রহমান। শত্রুতা জি, বাপ্পি, সারওয়ার হোসেন বাপ্পি, দেখেন জি শত্রুতা, খুব সহজ ভাই। আমি এত সিম্পল এত হালকা জিনিস করাইনি, একটু অ্যাভয়েড করেছি। শত্রুযোগ তা, শত্রুযোগ তা ভাই। মুখরতা, তাহলে মুখর যোগ তা। বন্ধুতা, বন্ধুতা তাহলে বন্ধু যোগ তা, তা থাকলে তা ভাই। আবার যদি বলা হয় বন্ধুত্ব, যদি বলা হয় গুরুত্ব, যদি বলা হয় ঘনত্ব, তাহলে তয়েব। শুধু আলাদা করে দিতে হবে, এখানে কিছু নাই। শত্রুতা, শত্রুযোগটা, মুখরতা, মুখরযোগটা, বন্ধুতা, বন্ধুযোগটা। বন্ধুত্ব, বন্ধুযোগ তয়বয়, গুরুত্ব, গুরুযোগ তয়বয়, ঘনত্ব, ঘনযোগ তয়বয়। জি, ভাবি ভাবযোগী। সাম্য সংযোগ জ, সাম্য সংযোগ জ অথবা সংযোগ কি স্ন। লাবণী নাকি এটা প্রশ্ন করেছেন? সাম্যকে প্রশ্ন করলো লাবণী সরকার। সাম্য সংযোগ জ অথবা সংযোগ কি স্ন করা যাবে। প্রচলিত তো করেছেন জি। চলমান গতদিন করে দিলাম যে এস এম আসাদ, আপনারা ক্লাস করেন না কেন, অযথা প্রশ্ন করেন কেন বলেন তো? ক্লাস না করে প্রশ্ন করা যাবে না তো ভাই। চলমান গতদিন তো লিখে দিলাম, করে দিলাম ক্লাসে, আবার প্রশ্ন করলেন চলমান কি হবে স্যার, কেমনে করবো? চলমান গতদিন লিখে দিলাম না, শুরুতে করেছি প্রত্যয় চলমান দিয়ে। হ্যাঁ, শ্রদ্ধাটা বুঝিয়ে দিব কেমনে সাব্বির তুষার? যেটা ব্যতিক্রম, যেটা স্পেশাল সেটা বুঝাবো কেমনে বলেন? যদি বোঝানো যাবে তাহলে ব্যতিক্রম কেমনে হবে? সহজ কথাটা বোঝেন না? যেটা বিশেষ, যেটা ব্যতিক্রম, সেটা যদি বুঝাই যদি দিতে পারি তাহলে সেটা কেমনে ব্যতিক্রম হবে বলেন? এই কথাটুকু বুঝেন নাই? যখনই কোনো একটা শব্দ বললাম যে ব্যতিক্রম বা বিশেষ, তাহলে বুঝতে হবে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না। যদি বুঝিয়ে দেওয়া যেত, এই কথা মনে রাখবেন, যদি বুঝিয়ে দেওয়া যেত, ব্যাখ্যা করা যেত, তাহলে সেটা কেমনে বিশেষ হবে? তাহলে সেটা কি বিশেষ থাকবে? আর বুঝিয়ে দেওয়া গেলে বিশেষ থাকবে না। জি, ক্লাস এখন শুরু করব। আর
অভি রহমান, এই জন্যই তো আমি প্রশ্ন করি না। কেন করেন অভি রহমান, কেন প্রশ্ন করেন না বলেন তো? কোন জন্য? স্যার আমার কোশ্চেনটা প্লিজ। সুমাইয়া ইসলাম, সুমাইয়ার প্রশ্ন কই? সুমাইয়া তোমার প্রশ্ন কই? আরেকবার করো। সুমাইয়া প্রশ্নটা আরেকবার করো। আত্মঘাতী, জি, আত্মঘাতী, আত্ম যোগ হন যোগ কয়টা রস্বইকার। আত্মঘাতী প্রশ্ন করেছেন কে? জি, তমাল সরকার। তমাল সরকার ভাই, যে আত্মঘাতী আত্মযোগ হন যোগ কয়টা রস্বইকার। জি ধন্যবাদ। সুমাইয়া ইসলাম প্রশ্ন কই? তাড়াতাড়ি করেন। সুমাইয়া ইসলামের প্রশ্ন কই? আচ্ছা তাহলে আমরা পরের লেকচারে চলে যাচ্ছি। জি, আত্মঘাতী, এটা একটি ভালো প্রশ্ন পেয়েছি আমি। আত্মযোগ হনযোগ কি? তি। আজকে প্রশ্ন লেখেন শব্দ প্রকরণ। হ্যাঁ সুমাইয়া ইসলাম, ঘটক, ঘটযোগ অক, এটি বাংলা কৃত প্রত্যয়। আর গায়ক, গৈযোগ নক, এটি সংস্কৃত, একটা সংস্কৃত শব্দ, একটা বাংলা শব্দ। সুমাইয়া ইসলাম, ঘটক হচ্ছে ঘটযোগ অক, এটি হচ্ছে বাংলা শব্দ, এর জন্য অক। আর গায়ক, গৈযোগ নক, এটি সংস্কৃত শব্দ। যে শব্দটা সংস্কৃত সেখানে অক থাকলে নক হয়েছে, আর যে শব্দটা বাংলা সেটা অক অকি হয়েছে। যে শব্দ প্রকরণ লেখেন। আজকের ক্লাস হচ্ছে শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ লেখেন। প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। লেখেন প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। তাহলে শব্দ প্রকরণ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? লিখে নেন শব্দ বা রূপতত্ত্বে। শব্দ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এর উত্তর লিখবেন কি? শব্দ বা রূপতত্ত্বে। তাহলে আমরা আজকে যে টপিকটি পড়াবো সেই টপিকটির নাম হচ্ছে শব্দ প্রকরণ। তাহলে শব্দ প্রকরণ থেকে প্রথম প্রশ্ন বলেছি, প্রকরণ শব্দের অর্থ কি? প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। তাহলে শব্দ প্রকরণ মানে কি? শব্দের প্রকারভেদ। তাহলে শব্দ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দ বা রূপতত্ত্বে। ঠিক আছে, শব্দ বা রূপতত্ত্বে। জি দেখে নেন। এখন শব্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। শব্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি কি? একটি হচ্ছে গঠনগত, একটির নাম হলো অর্থগত, আর একটির নাম হলো উৎসগত। শব্দকে প্রধানত তিন ভাগে, প্রধানত কিন্তু শব্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি? গঠনগত, অর্থগত, উৎসগত। কিংবা কোন বই লেখা আছে গঠন অনুসারে, অর্থ অনুসারে, উৎস অনুসারে। কোন বই লেখা আছে গঠনের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে। গঠনগত ভাবে শব্দ কয় প্রকার? গঠনগত ভাবে শব্দ দুই প্রকার, লিখে নেন।
গঠনগতভাবে বা গঠনের ভিত্তিতে বা গঠন অনুসারে শব্দ দুই প্রকার, কি? মৌলিক এবং সাধিত। মৌলিক এবং কি সাধিত। মৌলিক যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটি মৌলিক। যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, মৌলিক। আর সাধিত কি তাহলে বলেন? আমার বলে দিতে হবে, যে শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। মৌলিক হচ্ছে যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, আর সাধিত হলো যে শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। এখন সংজ্ঞা ফংজ্ঞা দিয়ে কি কাজ হবে? না, আমাদের সংজ্ঞা ফংজ্ঞা দিয়ে কাজ নয়। কাজ কি? কাজ হচ্ছে চিনতে হবে কোনটি মৌলিক শব্দ, কোনটি সাধিত শব্দ। ঠিক আছে? চিনতে হবে কোনটি মৌলিক, কোনটি সাধিত। বাংলা বানান প্রতিদিন শিখলে সুবিধা হইতো, বানান প্রতিদিন শিখলে অন্য কিছু কবে শিখবেন? বানান শেখাবো, শব্দ প্রকরণের বাক্য প্রকরণটা করে বানানে যাব। আচ্ছা, মৌলিক এবং কি সাধিত। এখন দেখেন পরীক্ষায় প্রশ্নটা করবে এমন যে গোলাপ, ভালো করে মনোযোগ দিবেন, গোলাপ এই শব্দটা মৌলিক নাকি সাধিত? মানে হলো গোলাপ শব্দটিকে ভাঙা যায় নাকি যায় না? ভাঙা যায় নাকি যায় না? তাহলে গোলাপকে ভাঙা যাবে না, গো যোগ লাভ হবে না, গোলাপ। তাহলে আমরা ভাঙবো, কেমন করে ভাঙবো? গো যোগ লাভ, তাহলে ভাঙা গেল। আচ্ছা, তা যদি না করি তাহলে এইভাবেও তো ভাঙতে পারি, গো যোগ কি আ। হয়নি? ভাঙা হয়নি? না, হয়নি। গোলাপ শব্দটিকে ভাঙা যায় না। কেন ভাঙা যায় না? গোলাপটাই হচ্ছে মূল বা আসল। গোলাপকে আর কোনোভাবে ছোট করা যাবে না, কারণ গোলাপ এটি হলো এই শব্দটার কি একদম বেস ফর্ম, মূল ফর্ম, আসল ফর্ম। কিন্তু শব্দটা যদি হতো গোলাপি, গোলাপি, তাহলে এইবার এটাকে কি ভাঙা যেত, গোলাপিটা ভাঙা যেত। কেমন করে ভাঙা যেত? গোলাপ যোগ কি, বুঝতে পারলেন? দেখেন তো, ডাক্তার এই শব্দটাকে ভাঙা যাবে না, ডাক্তার শব্দটাকে ভাঙা যাবে না, ডাক যোগ তার, ডাক যোগ তার, হয়নি? ভাঙা হয়নি না। ডাক্তারকে এর চেয়ে আর ছোট করা যাবে না, কারণ ডাক্তারই সবচেয়ে কি ছোট, ডাক্তারই সবচেয়ে মূল বা মৌলিক বা বেসিক। ডাক্তারকে আর ভেঙে ছোট করা যাবে না, কারণ এটি এই শব্দটির মূল। কিন্তু ডাক্তারি যদি হতো ডাক্তারি, তার মূল শব্দ কি ডাক্তার, আর তার সাথে অতিরিক্ত কি রস্বই। দেখেন তো কি শব্দ, হাত, এটাকে ভাঙা যায় না যায় না? বলেন তো, হাতকে ভাঙা যায় না যায় না? হাতকে ভাঙা যায় না যায় না? ভাঙা যাবে না? দেন দেখি হাত, অনলাইনে তো নিতে পারছি না, হাতটা দেন, ভাঙা যায় কিনা দেখি। হ্যাঁ, ডাস্টার দিয়ে বাড়ি দিলে ভাঙবে না হাত? হাত শব্দটা ভাঙবে, হাত, হাতটা ভাঙবে, কিন্তু আমরা তো হাত ভাঙবো না, কি ভাঙবো? হাত শব্দ। হাত শব্দকে ভাঙা যাবে না। কেন হাত শব্দকে ভাঙা যাবে না? এই জন্য ভাঙা যাবে না যে
জি বাড়ি দিলে যাবে, good। হাতকে ভাঙা যাবে, কিন্তু ভাই হাত শব্দটাকে কি ভাঙা যাবে? আমরা তো হাত ভাঙবো না, কি ভাঙবো? হাত শব্দটাকে ভাঙবো। তো যতই বাড়ি দেন হাতকে আর ভাঙা যাবে না। কি ভাঙবেন? হজগাই নাকি হাজব্দ ভাঙবেন না, ভাঙা যাবে। কারণ কেন ভাঙা যাবে না ভাই? এই হাত এটি কি মূল বা মৌলিক বা বেস। হাত তো বাড়ি দিলে ভাঙবে শাফি আহমেদ, হাত শব্দকে বাড়ি দিলে কি ভাঙবে? হাত শব্দকে বাড়ি দিলে ভাঙবে না। আমরা তো হাত ভাঙবো না, কি ভাঙবো? শব্দ। কিন্তু শব্দটি যদি হতো হাতা, 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 এবার কি হতো? হাতা যদি হতো তাহলে কি মূল হলো হাত প্লাস তার সাথে কি আ। শব্দটি যদি কি হতো হাতল, হাতল, তাহলে হাত যোগ কি ল। যদি শব্দটি হতো হাতুড়ে, হাতুড়ে, তাহলে ভাঙা যেত কেমন করে? হাত যোগ কি উড়ে বা উড়িয়া। বুঝতে পারছেন? তার মানে হাতটাই হলো মূল বা আসল। হাত, এই হাতের সাথে আকার যুক্ত করলে হাতা, ল যুক্ত করলে হাতল, উড়ে যোগ করলে কি হাতুড়ে। তার হাতটা হলো মৌলিক বা মূল, আর তার সাথে যখন আপনি নানান কিছু যুক্ত করবেন তখন সেটা হয়ে যাবে কি সাধিত। বুঝতে পারছেন? তাহলে জল, এখন জল এটাকে আপনি ভাঙতে পারবেন? জলকে, হাতকে তো বাড়ি দিয়ে ভাঙলেন, জলকে বাড়ি দিয়ে ভাঙা যাবে? জলকে বাড়ি দিয়ে ভাঙা যাবে না, জল শব্দটিকে ভাঙা যাবে না, কারণ জলটাই কি মূল বা মৌলিক বা আসল। কিন্তু জলা, 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 তাহলে কি হবে? এই যে জল যোগ কি আ, ধরেন জলে, তাহলে কি হবে? জল যোগ এ। যখন শব্দটি হবে জলীয়, তাহলে কি হবে? জল যোগ কি ইয়। তাহলে এইগুলোকে ভাঙা গেল কেন? কারণ এই জলের সাথে আরো অনেক কিছু কি যুক্ত ছিল। যেটি মূল, যেটি আসল, যেটি বেস ফর্ম সেটি হলো মৌলিক, আর ওর সাথে যখন কোনো কিছু যুক্ত অবস্থায় থাকবে তখন মূলটুকুকে আলাদা করে বাড়তিটুকুকে কি আলাদা করতে পারা যাবে, তখন সেটাই হবে সাধিত। তাহলে যে শব্দটি ওটি হলো আসল, ওটি মূল, যাকে আর ছোট করা যাবে না, সেটি হলো মৌলিক শব্দ। আর কি যখন ওই মূলের সাথে আরো কিছু যুক্ত থাকবে তখন সেটিকে ভাঙা যাবে, তখন সেই শব্দটির নাম হবে সাধিত। ক্লিয়ার? তাই না? তাহলে গায়ক, দেখেন তো গায়ক শব্দটিকে ভাঙা যায় না, যায় না? তাহলে গায়ককে ভাঙা যায়, তাই না? বৈযোগ কি অক। নাবিককে ভাঙা যায়, নযোগ ই। বুঝতে পারলেন? ভাঙা যায়। তাহলে যে শব্দকে কোনো না কোনো ভাবে কি ভাঙা যায়, কোনো না কোনো ভাবে ভাঙা যায়। মাস্টার, তাহলে ভাঙা যাবে না মাস যোগ টার। মাস্টারকে ভাঙা যাবে না মাস যোগ টার, না মাস্টারকে ভাঙা যাবে না, কারণ মাস্টারটাই কি মূল বা বেস ফর্ম, মূল বা বেস ফর্ম। কিন্তু মাস্টারই, তাহলে মূল বা বেস হলো মাস্টার, তার সাথে অতিরিক্ত কি ই যুক্ত আছে, তাহলে ভাঙা গেল। মাস্টারের, তাহলে মাস্টার যোগ এর। মাস্টার কে, তাহলে বুঝতে পারলেন? তার মানে যখন আমরা কোন শব্দের আসল ফর্মটা, অরিজিনাল ফর্মটা থাকবে সেটি হচ্ছে মৌলিক, আর ওর সাথে যখন অতিরিক্ত কিছু যুক্ত থাকবে তখন সেটি হচ্ছে সাধিত। জি। আর একটু সিম্পলি যদি বলি, সিম্পলি একটু কথা একটু যদি বোঝাতে চাই, যে শব্দকে আমরা সন্ধি করেছি, প্রত্যয় করেছি, ভেঙেছি কোনো না কোনো ভাবে, আপনাদের সন্ধি শিখেছি, প্রত্যয় শিখেছি, তাই যত সন্ধি সাধিত শব্দ সেগুলো কি সাধিত, যত প্রত্যয় সাধিত শব্দ সেগুলো সব সাধিত। বিদ্যালয়, তার বিদ্যাযোগ আলয়, হিমালয় হিমযোগ আলয়, রবীন্দ্র রবিযোগ ইন্দ্র। তাহলে রবীন্দ্র ভাঙা গেল, কেন ভাঙা গেল? কারণ রবি যোগ কি ইন্দ্র। শুধু যদি বলে রবি, রবি, রবি কি, রবিকে ভাঙা যাবে? রব যোগ বি বা রব যোগ ই না, রবি তো মূল, রবিটাই কি আসল বা মূল, রবির সাথে ইন্দ্র যোগ করে কি রবীন্দ্র। তাই না? প্রাণ, তাহলে প্রাণকে ভাঙা যাবে না, প্রাণকে আর ভাঙা যাবে না, প্রাণটাই কি মূল।
এটাই মূল। কিন্তু যদি আমরা বলি প্রাণী, প্রাণী, তাহলে এই যে প্রাণ যোগ কি ই বা প্রাণযোগীন বা প্রাণযোগী, প্রাণীজ, তাই না? প্রাণীজ, তাহলে প্রাণীযোগ জ। তাহলে প্রাণীটা হলো মূল, আসল বা বেস ফর্ম, আর এর সাথে যখন আমরা কোনো কিছু যুক্ত করে দিই তখন তার নাম হয়ে যায় স্বাধীন। থ্যাংক ইউ। তাহলে মোট কথা যে শব্দটি ওটি মূল, ওটি আসল, ওটি বেস ফর্ম, ওর চেয়ে আর ক্ষুদ্রতম অংশ করা যায় না, ওটি আসল শব্দ, সেটি হলো মৌলিক শব্দ। আর ওর সাথে যখন নানা কিছু যুক্ত করে একটি বড় শব্দ তৈরি করি সেটি হয়ে যায় কি স্বাধীন। অর্থগতভাবে শব্দ তিন প্রকার। দেখেন, অর্থগতভাবে বা অর্থানুসারে বা অর্থের ভিত্তিতে। হ্যাঁ ভাই, হাসান ইসলাম, গাধা হাসান, নায়ককে ভেঙেছি না ভাঙি নাই রে গাধা? গায়ককে ভেঙেছি না ভাঙি নাই গাধা? সন্ধি করার সময় গায়ককে ভাঙি নাই, নায়ককে ভাঙি নাই, তাহলে সাধিত হবে কিনা প্রশ্ন করছিস কেন বল? গায়ক, নায়ক এগুলোকে আমরা সন্ধিতে ভেঙেছি না, তাহলে সাধিত না মৌলিক, এই প্রশ্ন কেমনে অ্যারেঞ্জ হবে? যেহেতু সন্ধি প্রত্যয়ের জন্য আগে করেছি, আগে তো শব্দ প্রকরণ করতাম, কেন আগে সন্ধি করেছি, কেন প্রত্যয় করেছি? তাহলে আমি প্রত্যয় যত শব্দ লিখেছি, সন্ধিতে যত শব্দ লিখেছি সবগুলোকে তো ভেঙেছি, তার মানে সেগুলো সবই কি সাধিত। অর্থগতভাবে শব্দ তিন প্রকার। অর্থগতভাবে বা অর্থের ভিত্তিতে। দেখেন, এই যে কামরুজ্জামান সরকার একটা ছাত্র পেয়েছে, দেখেন বলছে স্যার মৌলিক শব্দগুলো একটু লিখে দিবেন স্যার। দেখছেন কি ছাত্র, মৌলিক শব্দগুলো লিখে দেবো। মৌলিক শব্দ কি দুইটা না চারটা রে গরু? মৌলিক শব্দ তো কোটি কোটি, বাংলা ভাষায় মৌলিক শব্দ তো কোটি 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 কোটি, আমি কেমনে লিখে দিব মৌলিক শব্দগুলো বল? কামরুজ্জামান সরকার গাধা, বাংলা ভাষায় মৌলিক শব্দ কয়েক কোটি, তা আমি কেমনে লিখে দিব তোকে কয়েক কোটি শব্দ? বাবারে, মৌলিক শব্দ কি দুই চারটা পাঁচ দশটা? আর যদি দুই চারটা লিখে নিতে চাও তাহলে তো 9-10 বই এবং অন্যান্য বই লেখা আছে, গোলাপ, হ্যাঁ তাই না? তারপরে এরকম করে দেওয়া আছে না? বোকার মতো প্রশ্ন করছে, বোকার মতো। আমি যে কয়েকটা লিখে দেবো, তো কয়েকটা কি তোমার কোনো না কোনো বই তো আছে, 9-10 বই দেওয়া আছে। তোমার যদি প্রফেসর সোরাকল থাকে বা ইত্যাদি ইত্যাদি থাকে সেগুলোতে লেখা আছে। আমি কয়েকটা কেন লিখে, কয়েকটা লিখে দিলাম। আমি যে কয়েকটা লিখে দিলাম, তোমরা তো গাধার মতো এই যে গোলাপ লিখে দিলাম, যে গোলাপ লিখে নে গোলাপ, তারপর লিখে নে জল, তারপর লিখে নে হাত, তারপর লিখে নে সাপ, তারপর লিখে নে জুয়েল। জুয়েলকে ভাঙা যাবে না, জুয়েলকে আবার ভাঙিস না কামরুজ্জামান সরকার, জুজোগেল। হ্যাঁ, এই যে মাথা, তাহলে মাথাকে আবার ভাঙিস না, যে মাথা যোগা, ঠিক আছে? এই যে নাক, এই যে চোখ, এই যে মুখ, এই যে বুক, এগুলো ভাঙা যায় না, কেমনে লিখে দিব? এই যে ওয়াহিদ আশা লিখে দিছে, গুড। বই, কলম, ফুল, চেয়ার, টেবিল, থ্যাংক ইউ। বোকার মতো প্রশ্ন করবি না, বোকার মতো করবি না বাবা, একটু স্মার্ট হও। মৌলিক শব্দ তো কোটি কোটি, যা বলবি সব মনে গেছে। কলম একটা মৌলিক, চেয়ার মৌলিক, টেবিল মৌলিক, নাক, কান, চুল সবই তো মৌলিক। মৌলিক কত লিখবো? লেখ, অর্থগতভাবে শব্দ তিন প্রকার। লেখ, অর্থগতভাবে শব্দ তিন প্রকার। কি কি? লেখ, একটা হলো যৌগিক, একটি হলো রূঢ় বা রূঢ়ি, আর একটির নাম হলো যুগ্ম। অর্থগতভাবে, অর্থগতভাবে, হ্যাঁ ঠিক বলেছো, তাহেরি মৌলিক শব্দ নয়, তাহেরি হচ্ছে তাহের যোগ ই। গুড। অর্থগতভাবে, অর্থের ভিত্তিতে, অর্থানুসারে শব্দ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি? যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং আমি একটা জিনিস বলেছি, যা লাগবে, যা প্রয়োজন মনে হবে আমার, যা কিছু আপনার প্রয়োজন হবে আপনি কষ্ট করে জানতে হবে না, যেটা লিখে দেওয়ার মতো, যেটা বলার মতো, যেটা আপনার প্রয়োজন আপনার চাইতে হবে না, আমি অটো দিয়ে দিব, ঠিক আছে? জি।
তাহলে অর্থগতভাবে শব্দ তিন প্রকার। অর্থগতভাবে শব্দ তিন প্রকার। কি কি? যৌগিক, রূঢ় বা রূঢ়ি এবং যৌগ। লিখেছেন? এবার আমরা ব্যাখ্যায় যাব। আসবে নিশ্চয়ই কোনটি যৌগিক শব্দ, কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ, কোনটি যৌগ শব্দ। একটা শব্দ দিয়ে বলবে এটি কি জাতীয় শব্দ। তাহলে আমি এবার একটু ব্যাখ্যায় যাব, আপনারা খেয়াল করবেন, মনোযোগ দিবেন, অতি মনোযোগ লাগবে আমার, অতি মনোযোগ। হালকা মনোযোগে কাম হবে না, অতি মনোযোগ লাগবে, ঠিক আছে? এইখানে না, এইখানে না, কোথায়? এইখানে, এইখানে, জি। দেখেন, একটি শব্দ হচ্ছে গোলাপি। আমরা একটু আগে ভেঙেছি গোলাপি, কিভাবে ভেঙেছি? গোলাপ যোগ দীর্ঘই। আমরা একটি শব্দকে ভেঙেছি কি? ডাক্তারি। একটু আগে আমরা লিখেছিলাম ডাক্তারি যোগ ই। আমরা একটা শব্দ ধরে লিখেছি সন্ধিতে নাবিক, এটা লিখেছি কি? নোযোগ ই। আমরা একটা শব্দ লিখেছি গায়ক, ইকুয়াল টু গয়যোগ অক। আমরা একটা শব্দ ধরে লিখেছিলাম গবেষণা, ইকুয়াল টু গুজব ইসোনা। আমরা একটা শব্দ লিখেছিলাম সন্দেশ, ইকুয়াল টু সংযোগ দেশ। আমরা একটা শব্দ লিখেছিলাম তেল, ইকুয়াল টু তেল যোগ কি? স্নো। হ্যাঁ, সম্ভব হলে একটু দ্রুত লিখে নেবেন, একটু দ্রুত চাইলে লিখবেন, না লিখলে কোনো সমস্যা নাই। তো লিখতে চাইলে লেখেন, আপনারা না লিখতে পারলে আবার মন খারাপ করেন যে স্যার 500 টাকা দিয়ে ভর্তি হলে আমি করছে, আপনি লিখতে দেন না, তাই না? টাকাগুলো চলে গেল, না লিখলে কেমনে মুখস্থ করবো রুমে গিয়ে, তাই না? জি। তাহলে গোলাপি, গোলাপ যোগ ই, ডাক্তারি, ডাক্তার যোগ ই, নাবিক নৌযোগ ই, গায়ক গৈযোগ হক, গবেষণা গোযোগ ইসনা, সন্দেশ সংযোগ কি? দেশ, তেল তিল যোগ স্নো। আচ্ছা, আমরা আমরা গতদিন বা তার আগের দিন প্রত্যয় পড়িয়েছি। প্রত্যয় তখন বলেছি, মনে আছে যে কি? যে দুটি অংশ পাওয়া যায়, মনে আছে না? শব্দকে ভাঙলে কয়টা অংশ পাওয়া যায়? দুটি অংশ। সামনের অংশের নাম কি? মূল বা প্রকৃতি, মনে আছে না? ভুলে গেছেন? যখন কোনো শব্দকে আমরা ভাঙি, তার প্রথমে যে অংশটা পাওয়া যায় এর নাম মূল বা কি? প্রকৃতি, মূল বা প্রকৃতি। আর পিছনে যে অংশটুকু পাওয়া যায় তার নাম কি? প্রত্যয় বা কি? শব্দাংশ। কোন শব্দকে ভাঙলে তার প্রথম যে অংশটি পাওয়া যায় তার নাম মূল বা প্রকৃতি, আর পরের অংশটুকুর নাম হচ্ছে প্রত্যয় বা শব্দাংশ। তাহলে প্রত্যেক শব্দকে ভেঙে আমরা একটা মূল পেয়েছি, একটা শব্দাংশ পেয়েছি, একটা মূল পেয়েছি, শব্দাংশ পেয়েছি। মূল পেয়েছি একটা মূল। ওকে। গোলাপীর মূল কি? গোলাপ। ডাক্তারের মূল কি? ডাক্তার। নাবিকের মূল কি? নৌ। গায়কের মূল কি? গই। গবেষণার মূল গো। সন্দেশের মূল সম। তেলের মূল তিল। ঠিক আছে? ওকে। গোলাপি এর মূল গোলাপ। গোলাপি শব্দের অর্থ নির্ভর করে কার উপর? গোলাপের উপর। গোলাপি, ভালো করে শুনেন, গোলাপি এই শব্দের অর্থটা নির্ভর করে কার উপর? গোলাপের উপর, গোলাপ মূলের উপর। গোলাপি তৈরি হয় কি দিয়ে? গোলাপ দিয়ে। গোলাপ ছাড়া অন্য কিছু দিয়ে কি গোলাপি হয়? রজনীগন্ধা দিয়ে গোলাপ হবে? গোলাপি হবে? বেলি দিয়ে গোলাপি হবে? জবা দিয়ে গোলাপি হবে? গোলাপি হতে কি লাগবে? গোলাপ লাগবে, গোলাপ মূল। তাহলে গোলাপি এই শব্দের অর্থ নির্ভর করে কার উপর? মূল, গোলাপের উপর। ডাক্তারের মূল কি? ডাক্তার। তাহলে ডাক্তারি এই শব্দের অর্থ নির্ভর করে কার উপর? ডাক্তারের উপর। ডাক্তারের উপর, ডাক্তার যে সে ডাক্তারি করবে। মাস্টার, ডাক্তারের সাথে মাস্টারের কোনো সম্পর্ক আছে? যে গান গায় সে ডাক্তারি করতে পারবে, যে ছবি আঁকে সে ডাক্তারি করতে পারবে। ডাক্তারি শব্দের অর্থ নির্ভর করে কার উপর? মূল।
ডাক্তারের উপর। নাবিকের মূল কি? নৌ। নৌ মানে নৌকা বা নৌযান। নৌ মানে নৌকা বা নৌযান। তাহলে নাবিককে যে নৌকা বা নৌযান চালায়, নৌযান যে চালায় সে নাবিক। আমি যে মোটরসাইকেল চালাই তাহলে আমি কি নাবিক? আমি মাবিক। যে রিক্সা চালায় সে কি নাবিক? যে ট্রাক চালায় সে কি নাবিক? সে তো টাবিক। নাবিক শব্দের মূল কি? নৌ। তাহলে যে নৌযান চালায়, অর্থাৎ নাবিক শব্দের অর্থ নির্ভর করে কার উপর? মূলের উপর। মূল কি? নৌযান। গায়কের মূল কি? গই। গই মানে কি? গান। তাহলে গায়ক শব্দের অর্থ নির্ভর করে কার উপর? গই মানে গানের উপর। গান ছাড়া কি গায়ক হবে? ক্লাস নিয়ে গায়ক হয়ে যাবে? ছবি যে আঁকবে সে কি গায়ক হবে? যে রিক্সা চালাবে সে কি গায়ক হবে? গায়ক হতে হলে তাকে কি করতে হবে? গান গাইতে হবে। গায়কের মূল কি? গই। গই গান। তাহলে গায়ক শব্দের অর্থ নির্ভর করে কার উপর? গানের উপর। গবেষণা শব্দের মূল কি? গো। গো মানে কি? গরু। হাসেন না, গো শব্দের অর্থ কি? গরু। তাহলে গবেষণা এই শব্দের অর্থের সাথে এর মূল গোয়ের সম্পর্ক কি? গরুর সম্পর্ক কি? গরু নিয়ে গবেষণা না গরুর দুধ খেয়ে গবেষণা? বলেন। গবেষণা হলো শব্দ, এর মূল দিয়েছে আমরা গো, তাই না? গবেষণার কি? গবেষণা। তাহলে গবেষণার সাথে মূল গোয়ের সম্পর্ক কি? গরুর সম্পর্ক কি? কোন সম্পর্ক নাই। সম্পর্ক নাই। মূলের সাথে শব্দের সম্পর্ক নাই। ভালো করে শোনেন। সন্দেশের মূল কি? সম। সন্দেশের মূল সম। সন্দেশের অর্থের সাথে সমের সম্পর্ক কি? তেল। এর মূল তিল। মূল। তেল কি দিয়ে হয়? তিল দিয়ে হয়, হয়তো তিল দিয়ে হয়। আর কিছু দিয়ে হয় না? তিল ছাড়া আর কিছু দিয়ে? নারকেল দিয়ে তেল হবে না, সয়াবিন দিয়ে তেল হবে না, সূর্যমুখী দিয়ে তেল হবে না। তাহলে তেলের যে মূল তিল, তেলের অর্থ কি শুধু তিলের উপর নির্ভর করে আছে? শব্দকে ভাঙলে একটা মূল পাওয়া যাবে। মূল কিন্তু একটাই পাওয়া যাবে, কিন্তু কিছু শব্দ তার মূলের উপর পুরোপুরি নির্ভর, মূলের অর্থের সাথে পুরোপুরি কি নির্ভর। আর কিছু শব্দ আছে যারা মূলের উপর পুরোপুরি নির্ভরশীল নয়। ভালো করে শোনেন কথাটি। শব্দকে ভাঙলে একটা মূল পাবো, একটাই মূল পাবো। শব্দটি ওই মূলের সাথে যদি পুরোপুরি নির্ভরশীল হয় অর্থগত ভাবে, তাহলে সেটি যৌগিক। তাহলে সেটি কি? যৌগিক। 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 আর শব্দের অর্থ যদি পুরোপুরি মূলের উপর নির্ভরশীল না হয়, তাহলে তার নাম কি? রূঢ়। রূঢ় বা রূঢ়ি। এখন সংজ্ঞাটা একটু লিখে নেন। অনেকে সংজ্ঞা লিখতে পছন্দ করেন, যেহেতু লেখেন যৌগিক। যৌগিক লেখেন। জি, লেখেন যৌগিক। যে শব্দ তার মূলের উপর কি অর্থগতভাবে সম্পূর্ণ নির্ভরশীল। যে শব্দ অর্থগতভাবে তার মূলের উপর সম্পূর্ণ নির্ভরশীল। যে শব্দ অর্থগতভাবে তার মূলের উপর সম্পূর্ণ নির্ভরশীল, তার নাম যৌগিক। যে শব্দ অর্থগতভাবে মূলের উপর সম্পূর্ণ নির্ভরশীল তাকে বলা হয় যৌগিক। আমি আবার ব্যাখ্যা দেব, সংসারের সংজ্ঞাটা লিখে নেন। আর যে শব্দ অর্থগতভাবে সম্পূর্ণরূপে মূলের অনুগামী নয়, অর্থাৎ মূলকে অনুসরণ করে না। যে শব্দ অর্থগতভাবে সম্পূর্ণরূপে মূলের অনুগামী নয় তথা মূলকে অনুসরণ কি করে না, তাকে বলা হয় রূঢ় বা রূঢ়ি।
তাকে বলা হয় রুল বা রুই। লিখেছেন? আচ্ছা, এখন আমি আবার একটু ব্যাখ্যায় যাচ্ছি, ঠিক আছে? যে শব্দ অর্থগত ভাবে তার মূলের উপর সম্পূর্ণ নির্ভরশীল বা সম্পূর্ণ অনুসারী সেটা যৌগিক, আর যে শব্দ অর্থগত ভাবে তার মূলের উপর সম্পূর্ণ অনুসারী নয়, অনুগামী নয়, সেটা হলো যৌগিক। এখন এইভাবে যারা বোঝেনি বা বুঝতে এখনো যাদের একটু কষ্ট হচ্ছে, বা যাদের এখনো মনে হচ্ছে স্যার আমি পুরোটা বুঝলাম না, একটা এলোমেলো থেকে গেল, তাদের জন্য একটা মেথড এবার যাবো, একটু লক্ষ্য করেন। এই মেয়েটার নাম হচ্ছে সুমি। এই মেয়েটার নাম কি? সুমি। এই ছেলেটার নাম হলো সুমন। এটা সুমি আর এটাকে সুমন। সুমি আর সুমন একই ক্লাসে পড়ে, একই সাথে কলেজে যায়, একই সাথে প্রাইভেটে যায়, একই সাথে বাজারেও যায়, একই সাথে ঘুরে, এবং একসময় দেখা গেল যে দুজন শুধু কি দুজন না, দুজন শুধুই দুজন, আর কেউ কাউকে ছাড়া আর কিছু বোঝে না। সুমি সুমন ছাড়া আর কাউকে বোঝে না, অর্থাৎ সুমনই সুমির জীবন মরণ সবকিছু, এগুলো করলো সবকিছু। এমনকি সালমান খান যদি আসে তাও সুমি বলছে যে ঠাই নাই ছোট সে তরি, আমারই সুমন জানে গিয়েছে ঘুরি। অর্থাৎ সবকিছু তার কি সুমন ছাড়া সে কিছুই দুনিয়ার বোঝে না। সুমন কালো হোক, ট্যাপা হোক, স্যাপটা হোক, বুঝতে পারলেন, গরিব হোক, গাধা হোক, যাই হোক, সুমির জীবন মরণ মন প্রাণ সবকিছুই কি সুমন। এই মেয়েটি হচ্ছে রুমি। এই মেয়েটিকে রুমি ঘুরে কার সাথে? রুমনের সাথে। এটা হলো রুমন। রুমি ঘুরে রুমনের সাথে একই সাথে পড়ে, ঠিক আছে, ক্লাসে যাই, কোচিং এ যাই। আমরা মনে করি দেখে যে রুমির সম্পর্ক রুমনের সাথে, রিক্সায় উঠে কখনো কখনো বাজারেও যাই, মনে হয় যে রুমি আর রুমনের কি প্রেম সম্পর্ক। সারাদিন ঘুরে টুরে সন্ধ্যাবেলায় রুমি কি করে? রুমির এক পাড়াতো ভাই মেডিকেলে পড়ে। এবার পাড়াতো ভাইকে ফোন দেয় যে ভাইয়া তোমার সাথে একটু কফি খাবো। এবার রুমি পাড়াতো ভাই আকাশের সাথে কি করে? রিক্সায় উঠে ওই দূরের একটা কফি শপে যায়, গিয়ে ওখানে বসে কি কফি টফি খেয়ে সন্ধ্যায় আবার একটু রাত হলে রিক্সায় হুড় তুলে দিয়ে কি আবার ঘনিষ্ঠ ভাবে রুমি চলে যায়। বুঝতে পারলেন? আবার কোনো দিন তার এক ফুফাতো ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে রুয়েটে, এই ভাইকে ডেকে নেয়, নিয়ে রাতে ডিনারে যায় যে ভাইয়া তোমার সাথে ডিনার করবো। ভাই তাকে নিয়ে অন্ধকার যে ইয়েগুলো আছে তাই না, রেস্তোরাঁ গুলো অন্ধকার ভাব, লাইট ক্যান্ডেল জ্বালানো থাকে, রাতে ঘনিষ্ঠ হয়ে বসে কি ওই ফুফাতো ভাইয়ের সাথে সে মজা নেয় আর কি, দেবার রুমে যায়। রাতে গিয়ে তার এক ভাই থাকে ঢাকাতে, ঢাকা ভার্সিটিতে পড়ে, তো বলছে ভাইয়া এই রাজশাহীতে জানো কোনো ছেলেই নাই, ঢাকা ছাড়া আমার ভালো লাগে না, তুমি ভাইয়া কেন আসো না, আমার একদম মন খারাপ হয়, তুমি ঢাকাতেই থাকো, রাজশাহীতে আসো, আমি কিন্তু ভাইয়া ঢাকায় চলে যাবো। এই ফেসবুকে তার এই চ্যাটিং চলবে। গভীর রাতে তার ওই হাই স্কুলের এক বন্ধু আমেরিকায় থাকে, এবার ওকে হোয়াটসঅ্যাপে বলছে যে দোস্ত তুমি আমেরিকায় চলে গেছো যেদিন, সেদিন থেকে আমার বুকটা ফাঁকা হয়ে গেছে, বাংলাদেশে একটি ছেলে হয়ে যাওয়া আমার ভালো লাগে, আমি কিন্তু আমেরিকা চলে যাবো, আমি গোয়িং টু কি আমেরিকা, তুমি তাড়াতাড়ি ভিসা পাঠাও, আমার এই দেশে আর থাকতে একদম কি ইচ্ছা করে না, কাউকে দেখলে ভালো লাগে না। এই রুমি মেয়েটা কেমন মেয়ে বলেন তো? রুমি কেমন মেয়ে? ভালো মেয়ে না? আধুনিক মেয়ে, ডিজিটাল মেয়ে। এটাকে আমরা বলি রুড মেয়ে। রুড মানে খারাপ। রুমি মেয়েটা কি খারাপ, রুড। সুমনের সাথেও ঘুরে, আবার ওই আকাশের সাথেও ঘুরে, আবার চান্স পেলে কুদ্দুসের সাথেও ঘুরে, আবার মাঝে মাঝে সুযোগ পেলে জুয়েলের সাথেও কি ঘোরার ঝুঁকি নেয়।
খালাতো ভাই তো আছে, মামাতো ভাই তাও আছে, কাউকে কি না করে না। তাহলে এই মেয়েটা কেমন মেয়ে? রুড় মেয়ে, রুড় রুড়। আর সুমি মেয়েটা যেই আসুক না কেন অন্য কাউকে সে বোঝে না, শুধু বোঝে কাকে? সুমনকে। এই মেয়েটা হলো যৌগিক। কি? যৌগিক। বুঝতে পারলেন? এই যে তামিমা না জেমিমা, হ্যাঁ তামিমা নাম শুনেছেন তো নাকি? জি আছে। আগে আরো 2-3 উইকেট আছে, ওইগুলো বাদ দিয়ে আবার কি এই যে আরেক উইকেট ধরেছে। কয়েকদিন পরে এই উইকেট ছেড়ে কি আরেক উইকেট ধরবে, তারপরে আবার আরেক উইকেট ধরবে। বুঝেন নাই? তাহলে এই যে রুড় মেয়ে, রুড় রুড়। আর কিছু মেয়ে আছে যারা একজন ছাড়া অন্য কাউকে আর কি চায় না, কোনোভাবে সে যেই হোক না কেন, মন্ত্রীর বেটা হোক আর নিজেই মন্ত্রী হোক, তার কোনো কি বেরো নাই। তাহলে এখন আমরা শব্দগতভাবে কিভাবে এটা বুঝবো? আমি আরো একটি শব্দ, দুইটি শব্দ দিয়ে বোঝাই। যেমন ধরে শব্দটি আমরা বললাম কি মাস্টারি। তাহলে মাস্টারির মূল কি? মাস্টার কি? তাহলে এই শব্দটাকে আমরা ভেঙেছি, ভেঙে মূল পেয়েছি মাস্টার। তাহলে মাস্টারি শব্দের অর্থ নির্ভর করে কার উপর? মাস্টারের উপর। মাস্টার ছাড়া অন্য কিছুতে মাস্টারি হবে? দোকানদারি করলে মাস্টারি হবে? আলু পটল বেচতে মাস্টারি হবে? মাস্টারি শব্দের অর্থ পুরোপুরি নির্ভর করে কার উপর? মাস্টার। একটি শব্দ হলো হস্তি। হস্তি শব্দ, হস্তি, এটাকে ভাঙলে পাওয়া যায় হস্ত যোগ ইন। ভালো করে লক্ষ্য করেন, হস্তির ভাঙলে পাওয়া যাবে কি হস্ত যোগ ইন। তাহলে হস্তির মূল কি? হস্ত। হস্ত মানে কি? হাত। তাহলে হস্তির এই অর্থের সাথে হাতের মিল কি? যার হাত আছে সে হাতি, যার হাত আছে সে হাতি না। তাহলে হস্তি শব্দের অর্থের সাথে এই মূল হস্তের কোনো মিল নাই। হস্তিকে ভেঙে মূল পেয়েছে হস্ত বা হাত, কিন্তু হস্তি শব্দের অর্থের সাথে এই হস্তের মিলের যে পাশে আছে তার সাথে অর্থের তেমন কোনো বাধ্যবাধকতা নাই। স্বামীর আছে থাকগা, তার পাশে আরো অনেকে আমার আছে, আছে আছে মূল একজন তো থাকা লাগবে, একজন স্বামী আছে কিন্তু আরো অনেকে তলে তলে অনেকে আছে। যেই শব্দ তার মূলকে পুরোপুরি অনুসরণ করে না, মূলের সাথে তার অর্থের তেমন কোনো সংশ্লিষ্টতা নাই, সেটা কি রূঢ়। সেটা কি হস্তি কি শব্দ? রূঢ় শব্দ। বুঝতে পারলেন? তেল কি শব্দ? রূঢ় শব্দ। গবেষণা কি শব্দ? রূঢ় শব্দ। কিন্তু মাস্টারি, ডাক্তারি, গোলাপি, হ্যাঁ এগুলো কি সাধিত শব্দ, কি যৌগিক শব্দ। ক্লিয়ার? তাহলে জি জি তাহলে আমার মনে হয় যে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে অর্থাৎ কোন শব্দকে যদি আমরা ভাঙতে পারি, যদি না ভাঙতে পারি তাহলে তো কাহিনী ওখানে শেষ। মৌলিক, ভালো করে শোনেন কথাটি, কোন শব্দকে যদি ভাঙা না যায় তো না গেলে তো মৌলিক, কাহিনী ওর শেষ, ভাঙা গেল না মৌলিক। যদি ভাঙা যায়, যদি ভাঙা যায় তাহলে সাধিত, ভাঙা গেলে কি সাধিত। কিন্তু ভাঙা গেলে আবার এর মধ্যে দুই রকম ঘটতে পারে, যৌগিক হতে পারে, রূঢ় হতে পারে। তাহলে ভাঙা গেলে দেখতে হবে যে যে শব্দ ভাঙা যায় তার মূলটা এই শব্দের অর্থের সাথে পুরোপুরি সম্পর্কিত নাকি এই শব্দের অর্থের সাথে মূলের তেমন কোনো। যদি শব্দটি তার মূলের সাথে পুরোপুরি নির্ভরশীল হয় তাহলে যৌগিক, আর যদি পুরোপুরি নির্ভরশীল না হয় তাহলে রূঢ় বা রূঢ়। এখন একটি শব্দ হলো পঙ্কজ। শব্দটা কি? পঙ্কজ। তাহলে পঙ্কজকে ভাঙবো কেমন করে? পঙ্কজ কি অস, তাই না? পঙ্কজ অস ভাঙবো, ভাঙা যাবে? ভাঙা যাবে, কিন্তু এইভাবে ভাঙা যাবে না। পঙ্কজ ভাঙা যাবে এইভাবে, কেমন ভাঙতে হবে? পঙ্কজকে ভাঙতে হবে এইভাবে, পঙ্কের জন্মের চাল। এর নাম হলো যোগ। এর নাম যোগ। এর নাম কি? সবসময় নেট থাকবে কেন? তুমি অন্য সময় দেখবে, আমাদের এই ইয়ে তো ভিডিও দেওয়া থাকে পরিতোষ হয়, আমাদের এটা তো ভিডিও আকারে দেওয়া থাকে, আপনি যখন সুবিধা পাবেন তখন দেখবেন।
নেট সবসময় না থাকে, কখনো কখনো তো থাকে, যেহেতু ভিডিওগুলো দেওয়া থাকবে যখন সুবিধা তখন দেখবেন। আর এই সকল শব্দ যা কিছু বলছি সকল কিছুই কি সকল বইয়ে দেওয়া আছে, শুধু আমি যা বোঝাচ্ছি সেটা দেওয়া না। একটা বোঝানোটা কেমনে পিডিএফ দিব, আমি তো লেখাগুলি দিব, লেখাগুলি তো লিখে দিচ্ছি, বইয়ে লেখা আছে। জলজ ভাঙা যাবে না, যাবে না, ভাঙা যাবে, কিন্তু জল যে পাওয়া যায় ওই ভাঙা যাবে না। কেমন করে ভাঙতে হবে? ভাঙতে হবে জলে জন্মে যায়। জলজকে ভাঙা যাবে কিন্তু সাধিত, কিন্তু কেমন করে ভাঙা যাবে? সমাসবদ্ধ ভাবে, ব্যাসবদ্ধ ভাবে। তাহলে এর নাম কি? যোগন। মহানবী একটা শব্দ, মহানবী। মহানবীকে ভাঙা যাবে না, যাবে না, ভাঙা যাবে। কেমন করে ভাঙতে হবে? মহাযোগ নবী, এভাবে। হ্যাঁ, মহাযোগ নবী, এভাবে ভাঙা যাবে না, এভাবে ভাঙা যাবে না। ভাঙতে হবে কি? ভাঙতে হবে এইভাবে, মহানবী, মহান যে নবী। তাহলে লেখেন, সমাস সাধিত বা সমাস নিষ্পন্ন শব্দকে বলা হয় যোগলু শব্দ। লেখেন, লিখে নেন, সমাস সাধিত, সমাস সাধিত বা সমাস নিষ্পন্ন শব্দকে বলা হয় যোগলুর শব্দ। সাব্বির গাধা সমাস সাধিত, নিষ্পন্ন মানে সাধিত রে, মানে গঠিত। নিষ্পন্ন মানে সাধিত, স্যার সাধিত মানে কি? সাধিত মানে গঠিত, সমাসবদ্ধ। জি, তাহলে শব্দটাকে সমাস দিয়ে ভাঙতে হচ্ছে, তাহলে সেই শব্দটার নাম হচ্ছে যোগ। খেসর, খেসর, তাহলে এটাকে ভাঙবেন কি করে? খে যোগ সর, তাকে ভাঙবেন খে যোগ সর না, খে যোগ সর না, কেমন করে ভাঙবো? আকাশে সরে যায়, তাহলে যোগ। কি যোগ? তাই না? রাজপুত, তাহলে রাজপুতকে ভাঙবেন কি করে? রাজ যোগ পুত, ভাঙবেন রাজ যোগ পুত না, রাজ যোগ পুত নাকি রাজার পুত্র, রাজার কি পুত্র। তাহলে আমরা ভাঙছি কিভাবে? ব্যাসবাক্য যোগে, সমাস সাধিত। তাহলে এরকম উদাহরণ কি এক দুইটা না অনেক? লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ উদাহরণ লিখে দিব, লিখে দিয়েছি, সমাস করিয়েছি না? তো সময় যখন করাই তখন তো লিখে দিয়েছি না স্যার যোগলু শব্দকে একটা লিখে দেন, না স্যার কয়েকটা লেখাই দিয়ে লিখে দিতে হবে। যোগলু শব্দ তো আমি 1000 লিখে দিয়েছি, তা আবার কয়েকটা লিখে দিব কেন? তাই সমাসে যোগলু শব্দ লিখে দিয়েছে, সবই তো যোগলু। তাহলে আমি আবার কি যোগলুর 10টা উদাহরণ লিখবো? কেন 10টা লিখবো? আমি তো 1000 লিখে দিয়েছি। যে শব্দগুলি সমাসের চ্যাপ্টারে পড়িয়েছি, এই সমাসবদ্ধ সকল শব্দই কি যোগলু। আর প্রত্যয় সন্ধিতে যে শব্দগুলি করিয়েছি সেগুলো যৌগিক বা রূঢ়, যৌগিক বা রূঢ়। তাহলে ওই ক্ষেত্রে সমাস সাধিত হলে যোগলুর, তাহলে কাহিনী শেষ। সমাস সাধিত হলে যোগলুর, কাহিনী এখানে খতম। যদি সন্ধি বা প্রত্যয় সাধিত মানে যোগ যোগ দিয়ে ভাঙতে হয়, তখন দেখতে হবে যে শব্দটির অর্থ মূলের পুরোপুরি অনুগামী না মূলের পুরোপুরি অনুগামী নয়। এবার দেখেন উৎস, উৎস বা উৎপত্তি বা উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার। ওরে ছাব্বির গাধা, নিষ্পন্ন মানে সাধিত, গঠিত রে গাধা, কতবার বলবো গুরু? নিষ্পন্ন মানে গাধা, সাধিত, ছাব্বির গাধা, সাধিত মানে কি স্যার? সাধিত মানে গাধা, গঠিত গাধা। সমাস গঠিত, সমাস নিষ্পন্ন, কতবার বলবো রে? নিষ্পন্ন মানে সাধিত, সাধিত মানে গঠিত। আমরা মুখের ভাষায় সহজ করে বলি, আর ব্যাকরণে লিখতে গেলে একটু কঠিন ভাষা লিখতে হয়, নাহলে তো পণ্ডিতি থাকে না, বুঝলি? ব্যাকরণে একটু কঠিন শব্দ দিয়ে পাণ্ডিত্য প্রকাশ করাইতে হয়, আর যখন পড়াচ্ছি তখন আমরা ওটাকে কি করছি? সহজ শব্দে বলছি, সহজ করে বলছি। সমাস নিষ্পন্ন মানে সমাস সাধিত, সমাস সাধিত মানে সমাসের মধ্য দিয়ে কি গঠিত।
লেখ এবার উৎস বা উৎপত্তি। উৎস বা খোরশেদ চা হবে বাবা, এই যে আজকে খাবার ঢেলে দেব খোরশেদ। হ্যাঁ, লেখেন উৎস বা উৎপত্তি বা ব্যুৎপত্তিগত শব্দ 5 প্রকার। উৎস বা উৎপত্তি বা ব্যুৎপত্তিগত ভাবে সমাস কয় প্রকার? সরি, শব্দ, সমাস না, শব্দ কয় প্রকার? 5 প্রকার। কেউ দিবে উৎস অনুসারে কয় প্রকার, কেউ দিবে আবার উৎপত্তি অনুসারে। কোন পরীক্ষক কি করবে? আপনাকে ঘোলা করবে। কেমনে ঘোলা করবে? ব্যুৎপত্তি অনুসারে। ব্যুৎপত্তি কি স্যার? যার নাম উৎপত্তি তার নামই ব্যুৎপত্তি, তার নামই উৎস। বোঝা গেছে? কেন ভিন্ন ভিন্ন শব্দ দেয়? যাতে আপনারা বিভ্রান্ত হন। এটা সিনোনিমাস শব্দ, বুঝেন? পরীক্ষক কেন নতুন নতুন শব্দ খুঁজে খুঁজে দেয়? যাতে আপনি বিভ্রান্ত হন। উৎস অনুসারে কয় প্রকার? তো 5 প্রকার। এবার দেখে ব্যুৎপত্তি অনুসারে কয় প্রকার? এবার ছাত্র হা হয়ে গেছে যে স্যার আমি তো বই পেয়েছি উৎস অনুসারে 5 প্রকার, ব্যুৎপত্তি অনুসারে তো পাইনি। তো যাহা উৎস তাহাই উৎপত্তি, তাহাই কি ব্যুৎপত্তি। কয় প্রকার? 5 প্রকার। কি কি? লেখেন তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আচ্ছা, লিখলেন তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। শুনেন, আমি গরু গাধা বলে রাগ করে না, কিন্তু মাইন্ড করবেন না, ঠিক আছে? এটা আমার একটা মুদ্রা দোষ। এই যে গরু গাধা ছাগল মাগল বলি রে বাবা, এটা মন থেকে বলি না, এটা রাগ করে বা আপনাদের প্রতি কোনো মানে খারাপ মনোভাব নিয়ে বলি না, মনে থাকবে? এটা আমার একটা মুদ্রা দোষ। এটা আমি একটু নিজে ভাব নেওয়ার জন্য, পাণ্ডিত্য প্রকাশ করার জন্য বলি, ঠিক আছে? আপনারা মাইন্ড করবেন না, হ্যাঁ? জি। আচ্ছা, তাহলে এখন পরীক্ষায় দেখবেন আসবে নিচের কোনটি তৎসম, কোনটি কি অর্ধতৎসম, কোনটি তদ্ভব, কোনটি দেশি, কোনটি বিদেশি শব্দ আসবে না? খুবই গুরুত্বপূর্ণ। বলেছি বাংলাদেশে এমন কোন জবের পরীক্ষা নাই যেখানে এই শব্দ প্রকরণ থেকে প্রশ্ন আসবে না। আবার বলছি, বাংলাদেশে এমন কোন চাকরির পরীক্ষা নাই, শুধু চাকরির না, বাংলাদেশে এমন কোন পরীক্ষা নাই, অ্যাডমিশন থেকে শুরু করে প্রাইমারি, নিবন্ধন, যত রকম পরীক্ষা আছে, অবশ্যই কি এই শব্দ প্রকরণ থেকে প্রশ্ন আসবে। তাহলে কোনটি তৎসম, কোনটি অর্ধতৎসম, কোনটি তদ্ভব, কোনটি দেশি, কোনটি বিদেশি, এগুলো কিন্তু মোটামুটি মেমোরাইজিং টপিক। কি টপিক? মেমোরাইজিং টপিক। কিন্তু আমি চেষ্টা করব ভাই বাবারা, আমি চেষ্টা করব একটু সহজ করার জন্য। টপিকটা কিন্তু মেমোরাইজিং, কিন্তু আমি আমার অভিজ্ঞতা, আমার কৌশল, এগুলো দিয়ে চেষ্টা করব যাতে মেমোরাইজিং হলেও আপনাদের জন্য একটু কি হয়, একটু সহজবোধ্য হয়, একটু সরল হয়, ঠিক আছে? চেষ্টা করে দেখি আমি, হ্যাঁ? আর তো একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাব। পিছনে আজ থেকে মাত্র এই 5000 বছর আগে চলে যাব, টাইম মেশিনে চড়ে আজ থেকে 5000 বছর একটু পিছনে যাব। মানে কত সাল? খ্রিস্টপূর্ব মাত্র কি 3000 সাল। খ্রিস্টপূর্ব 3000, বুঝতে পারলেন? এইটা হলো একটা ভারতবর্ষ, ভালো করে শুনবেন। এটি কি? এটি খ্রিস্টপূর্ব কি ভারত। আজকের ভারত নয়, কোন দিনের ভারত? খ্রিস্টপূর্ব 3000।
3000 BC বিফোর খ্রিস্টের এটি ভারত, সমগ্র ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভালো করে শুনবেন, বলেছি আবার এইখানে না, কোথায়? এই ভারতে গোটা ভারতবর্ষের মানুষের ভাষা তখন একটাই, সেই ভাষাটির নাম কি? প্রাচীন ভারতীয় ভাষা, ইংরেজিতে যাকে বলা হয় ওল্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। সমগ্র ভারতের একটাই ভাষা। আজকে শুধু ভারতে 1.5 শতাধিক ভাষা, শুধু ভারতবর্ষে। কিন্তু একটা সময় গোটা ভারতবর্ষের ভাষা ছিল একটাই। বিশ্বাস হয় না? বিশ্বাস করতে হবে। গোটা পৃথিবীর ভাষা ছিল একটা। কখন? আদম ওয়া যখন ছিল তখন কি ভাষা কি 50টা ছিল না 3000 ছিল? পৃথিবীর প্রথম মানুষ 1 2 তাদের ভাষা ছিল কিন্তু কি এক। বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীতে একটা ভাষা ছিল। এই একটা মানুষ যেমন 1 2 ছিল, 2 থেকে বিবর্তিত হয়ে হয়ে এত মানুষ হয়েছে। ভাষা ছিল কি একটা, সেখান থেকে বিবর্তিত হয়ে পৃথিবীতে এত ভাষা তৈরি হয়েছে। আমরা সেই আলোচনায় যাব না, অনেক গভীর আলোচনা, অনেক বৃহৎ, সেটা আলাদা কোনো সেমিনার নিতে পারলে ভালো হয়। শুধু আমরা একটু বলে রাখি যে খ্রিস্টপূর্ব 3000 সালে সমগ্র ভারতের মানুষ একটি ভাষায় কথা বলতো। সেই ভাষাটির নাম ছিল প্রাচীন ভারতীয় ভাষা, ওল্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, OIL, ওল্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এইভাবে খ্রিস্টপূর্ব 1000 বছর আরো পরে, খ্রিস্টপূর্ব 2000 সালে, খ্রিস্টপূর্ব 2000 সালে একদল লোক বাইরে থেকে মানে কি, কোন কোন ঐতিহাসিক বললেন ইউরোপ থেকে, আর কেউ কেউ বললেন মধ্যপ্রাচ্য থেকে। তো যেখান থেকে হোক, মোট কথা ভারতের কি বাইরে থেকে একদল বিশাল একটা জনগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করলো। তাহলে আগে ছিল ভারতে শুধু ভারতীয় মানুষ, এইবার ভারতে প্রবেশ করলো কারা? ভারতের বাইরে থেকে, মধ্যপ্রাচ্য বা ইউরোপ থেকে বিশাল একটা জনগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করলো। প্রথম দিকে ভারতের সাথে এই বাইরের যারা, তাদের যুদ্ধ বিগ্রহ হলো, হানাহানি মারামারি হলো, কিন্তু একসময় ওরা টিকে গেল। ওই জনগোষ্ঠীটা নিজেদেরকে নাম দিল কি? আর্য। এই যে বাইরে থেকে যে বিশাল একটা জনগোষ্ঠী এলো, সেই জনগোষ্ঠী তাদের নিজেদের নাম দিল কি? আর্য। আর আমরা যারা ভারতীয় ছিলাম আগে থেকে যারা ছিলাম, এই ভারতীয়দের ওরা নাম দিল কি? অনার্য। বুঝতে পারলেন? আগে ছিল শুধু ভারতীয়রা, এবার এখানে 2 দল লোক, একদল ভারতীয়, এই ভারতীয়দের ভারতীয় বলে নাম দিল কি? অনার্য। আর যারা বাইরে থেকে আর্য। তাহলে এখন 2 দল লোক, একটা আর্য আর একটা অনার্য। এই যে ভারতীয় বা অনার্যরা কথা বলে কোন ভাষায়? ভারতীয় ভাষায়। ভারতীয় বা অনার্যদের ভাষা কি ভারতীয়, কিন্তু এদের ভাষা কি ভারতীয়? এই ভাষা তো ভারতের বাইরে থেকে এসেছে, এদের একটা আলাদা ভাষা। এই ভাষাটির নাম দিল আর্য। জাতি বললো যে আমরা আর্য, ভাষাটার নাম দিল কি? আর্য। আর ভারতে যারা আছে এদের নাম ভারতীয়, এদের নাম কি? অনার্য, এদের ভাষার নাম অনার্য। তাহলে ভারতে এখন 2টা জাতি, আর্য অনার্য, ভাষা 2টা, আর্য অনার্য। আগে থেকে যারা ভারতীয় তারা কথা বলছে অনার্য ভাষায়, আর যারা নতুন হলো তারা কথা বলছে আর্য ভাষায়। আর্য শব্দের অর্থ কি? সম্ভ্রান্ত। আর্য শব্দের অর্থ সম্ভ্রান্ত, যদিও আবিধানিক অর্থ গমনধর্মী। আর্য শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গমনধর্মী, যারা গমনাগমন করে, অর্থাৎ টাইপের, ওই যে আরবে যাযাবর টাইপ বা বেদুইন টাইপ, অর্থাৎ যারা এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় যাতায়াত করে। আর্য শব্দের অর্থ গমনধর্মী। যদিও আর্য বলতে আসলে তারা নিজেদেরকে কি বোঝাতো? সম্ভ্রান্ত, উচ্চবংশীয়। আর্য শব্দের আবিধানিক অর্থ গমনধর্মী, কিন্তু আর্যরা তাদেরকে আর্য শব্দটা কি অর্থে প্রয়োগ করতো? উচ্চবংশীয়, সৎ বংশজাত, অভিজাত। আর যারা আগে থেকে ভারতে আছে ওদের কি বলতো? অনার্য। অনার্য মানে কি? ছোট লোক, ইতর, নিচ বংশজাত। তাহলে যারা আমরা আগে থেকে ছিলাম, আমরা ছোট লোক, নিচ, ইতর, আর এই বেটাতে যারা বাইরে থেকে এলো, এরা হলো কি? আর্য সম্ভ্রান্ত। কি আর করা যাবে? এবার আর্যদের ভাষা হচ্ছে আর্য, আর অনার্যদের ভাষা হচ্ছে ভারতীয় অনার্য। আর্যরা করলো কি? আর্য ভাষায় রচনা করলো রামায়ণ,
আর্য ভাষায় রচনা করলো মহাভারত। আর্য ভাষায় রচনা করলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সহ আরো 14টি বেদ, অষ্টাদশ পুরাণ। এই আর্য বেটারা সত্যিকার অর্থে জ্ঞানে, বিজ্ঞানে, দর্শনে, কৌশলে, যুদ্ধে ছিল অনন্য। আর এই যারা অনার্য ভারতীয়, এর আগে থেকে এখন যেমন হ্যাবলা ক্যাবলা, বিলাই চন্ডী, বোকামারানি, আগে থেকেই তাই। আমাদের ওই যে এখন তো তবু আমরা কিছুটা চালাক চতুর হয়েছি। কেন হয়েছে? তার অনেক নৈতাত্ত্বিক কারণ আছে। কিন্তু আমাদের যে আমার যে বাবা বা আমার যে দাদা, আপনার বাবা দেখেন বোকাশোকা, আপনার দাদা আরো বোকাশোকা, তার দাদা আরো বোকাশোকা ছিল। বুঝতে পেরেছেন? ভারতীয় প্রাচীন ভারতীয় জাতি ছিল বোকাশোকা, সহজ সরল বলে তো এই বেটাকে সেখানে রাজত্ব করেছে। আচ্ছা যাই হোক, তো এখন এই আর্যরা কি লিখলো? তাদের আর্য ভাষায় লিখলো রামায়ণ। তো রামায়ণ কোন ভাষায় রচিত? আমরা বলি সংস্কৃত ভাষা, আসলে সংস্কৃত ভাষা না। রামায়ণ রচিত হচ্ছে কোন ভাষায়? আর্য ভাষায়। মহাভারত আর্য ভাষায়। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ কোন ভাষায়? আর্য ভাষায়। এবং আর্যরা দাবি করলো যে আর্য হচ্ছে ভগবানের ভাষা। কাদের ভাষা? ভগবানের। এই আর্য কাদের ভাষা? ভগবানের ভাষা, ঈশ্বরের ভাষা, স্রষ্টার ভাষা দাবি করলো তারা। অনার্যরা অন্ধবিশ্বাসী, কুসংস্কারচ্ছন্ন, এরা যা বলে তাই বিশ্বাস করে। বিশ্বাস করে নিল যে আর্য হচ্ছে ভগবানের ভাষা। তো অনার্যরা তার তো আর্য ভাষায় কথা বলে না, বলে অনার্য ভাষায়। কিন্তু অনার্য ভাষায় কথা বলার ফাঁকে ফাঁকে তাদেরও শখ জাগলো যে আর্য ভাষার কিছু শব্দ তারা কি করবে, একটু শিখবে। ভগবানের ভাষা, তাই না? দু একটা না শিখলে কেমন হয়? তারা অনার্য ভাষায় কথা বলতো, কিন্তু অনার্য ভাষার ফাঁকে ফাঁকে আর্য ভাষার শব্দ দু একটা তাদের মুখ থেকে কি করতো, শুনে শিখে নিত, নিয়ে অনার্যের মাঝে মাঝে মেরে দিত। যেমন এখন আপনারা মেরে দেন ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই হেট ইউ, ইউ স্টুপিড ইডিয়ট, লানসন, মেরে দেন না মাঝে মাঝে? বাংলার ফাঁকে ফাঁকে মেরে দেন তো? মেরে দিলে একটা ভাব আসে, তাই না? এটা আপনার দোষ না, এটা আপনার জিনের দোষ, ক্রোমোজোমের দোষ। ওই যে পূর্বপুরুষের জিনের মধ্যে দিয়ে আপনি এটা বহন করে আপনি আপনার ওই যে দাদার 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 যে দাদা, 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 ওই ব্যাপারটা ছিল অনার্য। আর সে অনার্য কি করতো? অনার্য ভাষায় কথা বলতো। আর ওই কথার ফাঁকে ফাঁকে কি আর্য ভাষার দুই চারটি শব্দ কি মেরে দিত, দিয়ে ভাবতো যে কার ভাষা বললাম, ভগবানের শব্দ, তৃপ্তি পেত। কিন্তু আর্যরা যখন এটা জানতে পারলো, বুঝতে পারলো, তখন আর্যরা নিষেধ করে দিল যে না, নইব নইব চ, হবে না। আর্যরা নিষেধ করলো, কোন অনার্য, কোন ম্লেচ্ছ, কোন ইতর, কোন ছোট লোক এই পবিত্র আর্য ভাষা ব্যবহার করতে পারবে না। করলে তাকে শাস্তি দেওয়া হবে। কোন ছোট লোক, কোন ইতর যদি পবিত্র আর্য ভাষা, ঈশ্বরের ভাষা ব্যবহার করে, ঈশ্বরের ভাষা ব্যবহার করবে কারা? আর্য, যারা ঈশ্বরের অংশ। আর্যরা মনে করতো তারা ঈশ্বরেরই কি অংশ, প্রতিনিধি। আর এই ব্যাটারা ছোট লোক, ইতর শ্রেণীর, কাজে ব্যবহার করলে আর্য ভাষাটার পবিত্রতা পূর্ণ হবে, কাজে ব্যবহার করা যাবে। যদি কেউ ব্যবহার করে তার শাস্তি দেওয়া হবে। শাস্তি কি? পণ্ডিত পাণিনি নাম শুনেছেন? পাণিনি নাম শুনেছেন না? পণ্ডিত পাণিনি। পণ্ডিত পাণিনি নাম শুনেছেন? পাণিনি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদের নাম কি? পাণিনি। বলেছিলাম মনে প্রথম ক্লাসে, আমি জানি না মনে আছে কিনা, ভারতবর্ষের প্রথম ব্যাকরণবিদের নাম কি? এই ব্যাটা পাণিনি। আর্য ভাষার প্রথম ব্যাকরণবিদকে পাণিনি। এমনকি মনে করে পৃথিবীর সবচেয়ে প্রথম ভাষাবিদের নাম কি? এই পাণিনি, ব্যাকরণবিদ, বৈয়াকরণ। পাণিনি কে? ব্যাকরণবিদ, বৈয়াকরণ। বুঝতে পারলেন? ব্যাকরণবিদ। এই বেটা প্রথম ব্যাকরণ লিখলে, আসলে তখন তো ব্যাকরণ বলা হতো না, ভাষার সংবিধান। ব্যাকরণ কি মনে আছে? প্রথম ক্লাস মনে আছে? অনেকেই তো পরে মিস কল দিয়েছেন, পরে যারা মিস কল দিয়েছেন পরে ঢুকেছেন, প্রথম লেকচার 01 না, কিন্তু 1 এর আগে একটা কি 0 লেকচার অবশ্যই দেখবেন। তো পণ্ডিত পাণিনি ভাষার একটা সংবিধান লিখলো। এই আর্য ভাষার সংবিধানটা কি? সংবিধানটা হলো
যে কোনো অনার্য, কোনো ম্লেচ্ছ, কোনো ইতর, কোনো ছোট লোক পবিত্র আর্য ভাষা ব্যবহার করতে পারবে না। করলে থেকে শাস্তি দেবে। শাস্তি কি? শাস্তি হলো রৌরবং নরকং ব্রজেত। শাস্তিটা কি? রৌরবং নরকং ব্রজেত। বুঝেননি? এত সহজ করে বলছি। রৌরবং নরকং ব্রজেত। বলছে অষ্টাদশ পুরাণানি, পানিনি বলেছে, পানিনি কোথায় বলেছে? অষ্টাধ্যায়ী। পানিনি রচিত ব্যাকরণটির নাম কি? অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী রচয়িতা কে? পানিনি। ভারতের প্রথম ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। উপমহাদেশে বা গোটা পৃথিবীর প্রথম ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। পানিনি রচিত প্রথম ভাষা সংবিধান অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ীতে পানিনি বলেছে কি বলেছে? অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষাং মানব শ্রুতা রৌরবং নরকং ব্রজে। অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষাং মানব শ্রুতা রৌরবং নরকং ব্রজে। বুঝেননি? সংস্কৃত ছাত্র আছেন কি কেউ? আওয়াজ দিয়েন, নক করে। সংস্কৃত পড়েন, ভাষা বিভাগে পড়েন, এমন ছাত্র কে আছেন? আচ্ছা, তাহলে এই কি বললো? অষ্টাদশ পুরাণানি, অষ্টাদশ পুরাণ যেই ভাষায় রচিত হয়েছে, রামস্য চরিতানি চ, রামের জীবনী রচিত হয়েছে, এটা পবিত্র ভাষা, আর্য ভাষা, দামি ভাষা। অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ, যে পবিত্র ভাষাটি অষ্টাদশ পুরাণ লেখা হয়েছে, রামের জীবনে রামায়ণ রচিত হয়েছে, ভাষা মানব শ্রদ্ধা, সেই পবিত্র ভাষায় ছোট লোক সাধারণ মানুষের শুনবে বা বলবে? নইব নইব স, হবে না, নিষেধ করে দিল। তারপরে বলতে যদি কেউ এই নিষেধ অমান্য করে, কোন ম্লেচ্ছ ছোট লোক অনার্য যদি পবিত্র আর্য ভাষা ব্যবহার করে, তাহলে শাস্তি কি? শাস্তি রৌরবং নরকং ব্রজেত। ব্রজেত মানে নিক্ষেপ করে, ফেলে দেওয়া। ব্রজেত মানে কি? নিক্ষেপ করে ফেলে দেওয়া। তাকে ফেলে দেওয়া হবে জামার কলার ধরে। হাসছে যে মেয়েরা, যাদের জামা নাই তাদের কি জামার কলার নাই, তাহলে চুলের মুঠি ধরে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করবে। কোথায়? রৌরবং নরকং, মানে রৌরব নরক। আমাদের মুসলমান কোরআনে যেমন হাবিয়া দোজক, সবচেয়ে মারাত্মক দোজকটার নাম কি ভাই? হাবিয়া দোজক, হাবিয়া। আর হিন্দু কোরআনে সবচেয়ে মারাত্মক দোজকটার নাম কি? রৌরবং নরকং। আচ্ছা, এইবার এই পণ্ডিত পানিনি অষ্টাধ্যায়ী লিখে দিল ভাষার সংবিধান। আর অনার্যরা বাংলা ভাষা ব্যবহার করতে পারবে না, করবে না। কেন করবে না? আর্যরা ছিল ব্রাহ্মণ। এই যে এখনকার যারা ব্রাহ্মণের কি উত্তরসূরি, বিশ্বাস করতো যে আর্যরা অভিশাপ দেয়, ঈশ্বরের অংশ, এরা বিশ্বাস করতো। এই বেটারা কি, এই যে আমাদের পূর্বপুরুষ আমাদের মতোই বিশ্বাস করতে পছন্দ করে, যে যা বলে বিশ্বাস করে নেয়। বিশ্বাস করতে আর্যর ঈশ্বরের অংশ, কাজে অভিশাপদের নিশ্চিত কি রৌরবং নরকং এ যাইতে হবে। কাজেই নরকে যাওয়া যাবে না। কি করতে হবে? তাহলে আমরা সংস্কৃত আর্য ভাষা ব্যবহার কি করবো না, আর্য ভাষা ব্যবহার করবো না, নরকে যাওয়া যাবে না, করবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু হচ্ছে আর্য ভাষা তো ব্যবহার করবে না, কিন্তু যেগুলো ব্যবহার করে ফেলেছে, কিছু কিছু শব্দ ব্যবহার করে করে তাদের জীবনধারার সাথে গেছে, মিশে গেছে। ভালো করে শোনেন। ধরেন আমি বাংলা টিচার, খুব ভাব নেই, তাই না, যে বাংলা ইংরেজি ফিংরেজি কি এসব স্টুপিড ইডিয়ট লামসো না, এগুলা কি সব আন্দাজে সরাল ইংরেজি ফিংরেজি, বাংলায় সব বলি না, বলছি তো, ভাব নিচ্ছি। এখন ইংরেজি টিচাররা যদি আমাকে চ্যালেঞ্জ করে দেয় যে মিয়া বাংলা ভাব নাও, ইংরেজির কোন শব্দ আপনি আর আজ থেকে ব্যবহার করতে পারবেন না। এই যে আমাদের শামীম আছে, হ্যাঁ, আমাদের ইংরেজির টিচার পড়ায়, আমাদের আমার ছাত্র এ আছে, হ্যাঁ, তো এরা যদি বলে যে আপনি তো স্যার ইংরেজি শব্দ ব্যবহার করবেন না, বাংলাদেশে যদি প্রজ্ঞাপন জারি করে শুরু হয়েছে কোনো বাংলা শিক্ষক ইংরেজি ব্যবহার করতে পারবে না, কি হবে জানেন? আমার জীবন যাপন করার রীতিমতো কি অসম্ভব। ভাব নেই কিন্তু বাংলায়, কিন্তু ইংরেজি শুধু ব্যবহার করতে না দিলে ঝামেলা। কেন ঝামেলা? এইটা আমার লাগবে, আমি আপনাদের প্রাইভেট পড়াবো,
এটা লাগবে না? এই যে প্রাইভেট পড়াবো বলছি, প্রাইভেট, তাই না, কোচিং, হ্যাঁ, এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইন, এই যে আপনি টাকা বিকাশ করেছেন, বিকাশ, এই যে মোবাইল, কোন ভাষার শব্দ? আমি দোকানে যাব, এটা নিব, কি বলবো দোকানদারকে? কি বলবো? কলম দেন, দিবে? কি বলতে? মার্কার দেন। তো মার্কার কোন ভাষার শব্দ? এটা লাগবে আমার, এটা লিখবো, এটাকে কি বলবো দোকানে গিয়ে? শক্ত মোটা লেখার কাগজ দেন। কি বলবো? আমি কলেজে যাব, রিক্সাওয়ালাকে যদি বলি যে আমাকে মহাবিদ্যালয়ে নিয়ে যাও, আমি রাজশাহী কলেজে যাব, রাজশাহী কলেজের গেটে নামবো, রিক্সাওয়ালাকে বললাম যে ভাই আমাকে রাজশাহী মহাবিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যাও, রিক্সাওয়ালা জিন্দেগিতেও কে নিয়ে যাবে না। তো রাজশাহী কলেজের প্রধান ফটক জিন্দেগিতেও রাজশাহী কোন রিক্সাওয়ালা চিনবে না, তাই না? ঢাকায় যারা থাকেন, যদি আপনারা কেউ বলেন যে আমাকে ভাই ঢাকা মহাবিদ্যালয়ের ফটকে নামাও, নামাবে? কোন বাস চালককে যদি বলেন যে ভাই আমাকে ঢাকা মহাবিদ্যালয়ের কি ফটকে নামাই দেও, নামাবে কি? বলবে যে ধর্মীয় আন্দাজে কি বলেন। কিন্তু যদি বলেন ঢাকা কলেজ গেটে নামান, তাহলে আগে বলবেন না, ইংরেজিতে বলেন কেন, বাংলায় বলেন। নতুন কোন ইংরেজি শব্দ আমি ব্যবহার করব না, সেটা হতে পারে, কিন্তু যে ইংরেজি শব্দগুলো আমার জীবনের সাথে কি হয়েছে, মিশে গেছে, এগুলো বাদ দেওয়া অসম্ভব। আজ থেকে আমরা আর কোনো নতুন ইংরেজি শব্দ গ্রহণ করব না, সেটা খুবই সম্ভব, কিন্তু যেই শব্দগুলো জীবনের সাথে এবার মিশে গেছে সেগুলিকে বাদ দেওয়া যায়। আর্য শব্দ আমরা আজ থেকে বলবো না, আমার পূর্বপুরুষ সিদ্ধান্ত নিলে আমরা বলবো না, কিন্তু বলবো তো না, কিন্তু কিছু কিছু যে আমরা জীবনধারার সাথে বলে বলে অভ্যস্ত হয়ে গেছে, এগুলো কি হবে? এবার করলো কি, তারা একটা বুদ্ধি বের করলো। কি বুদ্ধি? দেখেন, শব্দটি ছিল শ্রাদ্ধ, আর্য ভাষার শব্দ শ্রাদ্ধ, আর্য ভাষার শব্দ কি? শ্রাদ্ধ, শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ শব্দ বলা যাবে না, বললে পাপ হবে, রোগ নরকে যাবে, তাহলে বলে শ্রাদ্ধ বলবো না, কিন্তু এই শব্দটা তো লাগবে। শ্রাদ্ধ শব্দ বলতে নিষেধ করেছে, কিন্তু অনুষ্ঠানটা করতে নিষেধ করে। ভালো করে শোনেন, এই যে এখন যে শ্রাদ্ধ করে হিন্দুরা, এটা ওই খ্রিস্টপূর্ব 2000 সালের আগে ছিল না। মরে গেলে পুঁতে দিল, পুড়িয়ে দিল, গঙ্গায় ভাসিয়ে দিল, কাহিনী ক্লোজ। এই বেটা আর্যরা আসার পরে কি করলো, মিতের বেশ কিছুদিন পরে, 40 দিন পরে আবার কি মিতের উদ্দেশ্যে এই তন্ত্র মন্ত্র করে, তপজাপ করে মানুষকে খাওয়ায়। আমাদের মুসলমান ধর্মে 40 করে, একেবারে বাজে, এর কোনো 40 বলে আমাদের ধর্মে কিন্তু নাই। ওদের দেখা দেখি, আর্যদের দেখা দেখি, মরার পরে মানুষকে, গ্রামের মানুষকে কি ডেকে খাওয়াও, হ্যাঁ, এটা মানে আমাদের ইসলাম ধর্ম অনেক কিছু আছে যেটা হিন্দুদের কাছ থেকে দেখি শেখা, কালচার, ধর্ম, বুঝতে পারলেন? ওরা শ্রাদ্ধ অনুষ্ঠানটা করতে নিষেধ করেনি, কোনো আচার অনুষ্ঠান করতে নিষেধ করেনি ওদের, কিন্তু শব্দ ব্যবহার করতে নিষেধ করেছে। তো অনুষ্ঠানটা করবে, তো নাম দিবে কি? তো বললো যে আমরা নাম দিলাম শ্রাদ্ধ। ওদের ভাষা হলো শ্রাদ্ধ, আর্য শব্দ শ্রাদ্ধ। আমরা আর্য শব্দ বলি না, আমরা কি বলেছি? শ্রাদ্ধ, শ্রাদ্ধ। বলছে শ্রাদ্ধ কি আপনাদের শব্দ? কোথায় আছে দেখান। আপনাদের হলো শ্রাদ্ধ, আপনারা বলেন গা, আর আমাদের শব্দ কি? শ্রাদ্ধ। তাই তো ওদের শব্দ শ্রাদ্ধ, আমাদের শ্রাদ্ধ আলাদা, আমরা তো ওদের ভাষা বলিনি। এবার একটা বুদ্ধি পেয়ে গেল এই বেটা, আপনার পূর্বপুরুষ কত চালাক, যেমন গদ্দক তেমন চালাক, বুদ্ধি পেয়ে গেল কি? তার বুদ্ধি, শব্দটা হলো হস্ত, তা আমরা হস্ত বলবো না, হস্তকে বলবো কি? হস্ত, হস্ত বলবো না, হস্ত তো আর্য শব্দ, বললে পাপ হবে, বলবো না, আমরা বলবো হস্ত। একটা শব্দ হলো কর্ণ, আর্য শব্দ, তো কর্ণ বললে পাপ হবে, বলবো না, আমরা বলবো কর্ণ। শব্দটি হলো চর্মকার, চর্মকার আর্য শব্দ, বললে পাপ হবে, আমরা বলবো না, আমরা বলবো কি? চর্মহার। শব্দটি হলো মস্তক, আমরা মস্তক বলবো না, আর্য শব্দ, পাপ হয়, আমরা না, কিন্তু আমাদের ওই যে পদ্মাদা, ওই পদ্মাদা শ্রদ্ধাদা রাখি। এইবার এই বুদ্ধি পেয়ে গেল, পেয়ে গিয়ে করলো কি? আগে তো 2-4টা শব্দ শুধু নিয়েছিল, 2-4টা, 5-10টা। এইবার আর্য ভাষার যত শব্দ ছিল সব নিয়ে দিল। কি করে? সিস্টেম করে, সিস্টেম। আগে 2-4, 5-10টার কিছু শব্দ চুরি করে করে নিয়েছিল, যখন এই বুদ্ধি পেয়ে গেল,
এবার ভগবানের ভাষায় যত শব্দ ছিল গোটাটাকে সিস্টেম করে নিয়ে নিল। শুধু কি করলো, ওই শব্দটাকে একটু বিকৃত করে নিল, একটু কি বিকৃত করে নিল। এই মালগুলির নাম হলো অর্ধ তৎসম। কি নাম? অর্ধ তৎসম। আর এই মালগুলি ডাইরেক্ট মালগুলির নাম কি? আর্য, যাকে আমরা নাম দিয়েছি কি তৎসম। ওই যে ওই মাল, আর্যদের যে মাল, এই মালগুলি হলো ডাইরেক্ট তৎসম। আর আমাদের পদ্ধতিরা যেহেতু তৎসম সরাসরি ব্যবহার করতে পারবে না, তখন তারা কি করলো, একটু বিকৃত করে একটা আলাদা রকম একটু ভিন্ন করে নিল। এটি হলো অর্ধ তৎসম। মস্তক থেকে তারা বানালো কি মধ্য। এগুলো কিন্তু আমরা বানালাম না, কারা বানালো? কারা? আমাদেরও ওই পদ্মাদারা। কিন্তু আমরা পর আর একটু কাম করেছি। কি করেছি? ভালো করে শোনেন। এই যে মস্তক থেকে আমাদের পদ্মাদা শ্রদ্ধাদা বানালো মধ্য, এইটাকে আমি পরে একটু আমরা আরো ঘষে মেজে মডিফাই করে রং মং দিয়ে বার্নিশ করে এইটাকে বানিয়েছি কি মাথা। মাথা এর নাম হলো তদ্ভব। এর নাম কি? তদ্ভব। তদ্ভব। এই যে চর্মকারকে বানালো চর্ম, আর আবার পদ্মাদার আমরা বানালাম কি? আমরা বানালাম হলো সামার। ওই যে কর্ণকে আমাদের পদ্মাটা বানালো কর্ণ, আমরা বানালাম কি কান। ওই যে হস্তকে আমরা বানালাম কি হাত। আর্য শব্দটাকে তৎসমকে ভেঙে বিকৃত করে আমাদের পুরুষ বানালো অর্ধ তৎসম। আর অর্ধ তৎসম পরবর্তীতে আমরা ঘষে মেজে রং বার্নিশ করে মডিফাই করে নতুন দিলাম। এর নাম কি তদ্ভব। তদ্ভব। তার মানে আমাদের বাপ দাদারও চালাক ছিল, তাই না? যে বোকা যেমন ছিল চালাক, বাঙালি যেমন বোকা সরল, তেমন আবার কি চালাক এবং কুটিল। হ্যাঁ জি। তাহলে তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব। বুঝতে পারলে? যে কর্ণ থেকে কান, দন্ত। দন্ত তৎসম শুদ্ধ দন্ত। এই দন্ত তো বলা যাবে না, পাপ হবে। আমাদের পুরুষ আপনার দত্ত, তারপর আমরা বানালাম কি দান্ত। কর্মকার ছিল, কর্মকার। আমাদের পূর্বপুরুষ বানালো কম্মার, আমরা বানালাম কি কামার। ছিল রাত্রি, সেখান থেকে হলো রাত্রি, তারপরে কি রাত। অদ্য, সেখান থেকে হলো অজ্জ, তারপর আমরা বানালাম কি আজ। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। এখন বলেন, আমার যে পূর্বপুরুষের ভাষা ছিল, আমার পূর্বপুরুষের যে অনার্য শব্দ ছিল, সেগুলো গেল কই? এটা তো আমার পূর্বপুরুষের আর্য শব্দকে ভেঙে বিকৃত করে নতুন করে তৈরি করলো। তাদের একটা ভাষা ছিল না ভাই, অনার্য ভাষা বা প্রাচীন ভারতীয় ভাষা, সেটা গেল কই? ভগবানের ভাষাকে গ্রহণ করতে গিয়ে এই বেটা পদ্মা দ্বারা কি করলো, নিজেদের ভাষাকে হারিয়ে ফেলল। হারিয়ে ফেললেও 2-4টি 5-10টি থেকে গেল। হারিয়ে গেল সবই, কিন্তু অল্প কিছু থাকলে এই মালগুলোর নাম দেশি। মালগুলোর নাম কি দেশি। দেশি। আসলে আমাদের অরিজিনাল ভাষা ছিল কি ওই যে দেশি শব্দগুলা, কুলা, সুলা, ডাব, ডাগর, ডিঙ্গি, ঢেকি, ঝাঁটা, কুড়ি, টোপর, চোঙ্গা, গঞ্জ, টোপর ইত্যাদি। খুব বেশি না, 100-200-500 পাবেন না, খুঁজলে সর্বোচ্চ খুঁজে খুঁজে কি এই 15-20টা শব্দ পাবেন। যত বই 50টা বইও যদি পড়েন, তাহলে দেশি শব্দ আপনি 50টা পাবেন না, 100টা পাবেন না। কয়টা পাবেন? এই 15-20টা। যেই বই খুলেন দেখবেন যে কুলা, সুলা, ডাব, ডাগর, ডিঙ্গি, ঢেকি, ঝাঁটা, কোল, কুড়ি, তাই না, গঞ্জ, টোপর, হ্যাঁ, পেট। তার মানে এগুলো কি বলেন কি, এইগুলো হচ্ছে আমাদের ওই যে প্রাচীন ভারতের আসলে অরিজিনাল আমাদের পূর্বপুরুষদের যে ভাষাটা ছিল, সেই ভাষার শব্দ। আরো অনেক শব্দ ছিল এমন কোটি কোটি, কিন্তু ওই ভগবানের ভাষা গ্রহণ করে তারা নিজেদের শব্দগুলোকে আস্তে আস্তে ব্যবহার না করে না করে না করে হারিয়ে দিল। কিন্তু হারিয়ে দেওয়ার মধ্যে 2-4-5-10টি শব্দ কি থেকে গেছে। নাম দেশের নাম কি দেশি। তো দেশি শব্দ আর একটা নাম খাঁটি বাংলা। তো খাঁটি বাংলা কোনগুলি ভালো করে শুনেন শিক্ষার্থী বন্ধু, ভুল করবেন আপনারা। আমি আবার বলছি ভুল করবেন, আমি পরীক্ষা প্রশ্ন দিব তখন ভুল করবেন। পরীক্ষা করবে নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ। দেশি শব্দগুলি খাঁটি বাংলা না, দেশি শব্দগুলো দেশি, লোকাল।
খাঁটি বাংলা কোনগুলি লিখে নেন। তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা। ওই যে পরিবর্তিত রূপের যেটা শেষ রূপ, পরিবর্তিত রূপের যেটা কি শেষ রূপ, তদ্ভব। তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা বা আধুনিক বাংলা। লিখে নেন এই কথাটি, তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা বা আধুনিক বাংলা। শাহিন বাবা, আমার বাড়ি হচ্ছে ঈশ্বরদী। আমার অরিজিনাল দেশের বাড়ি হচ্ছে পাবনার ঈশ্বরদীতে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। আমি অবশ্য বর্তমানে রাজশাহীতে মোটামুটি সেটেলড আর কি। তাহলে আমি কি বোঝাতে চেয়েছি আপনার বুঝতে, শব্দগুলি মুখস্থ করছেন, কিন্তু মুখস্থ করলে আপনাকে এই ফরম্যাটটা জানতে হবে যে কেন আসলে এরকম। তাহলে আমরা যেটা খাঁটি বাংলা বলছি, আসলে দেশিগুলো কিন্তু খাঁটি বাংলা না। দেশিগুলি কি দেশি, লোকাল, হ্যাঁ। আর খাঁটি বাংলা ওই যে আমাদের পূর্বপুরুষরা আর্যকে তৎসমকে ভেঙে যে অর্ধ তৎসম করলো, সেটাকে যে আমরা মডিফাই করে নতুন রূপ দিলাম, ওটি আমাদের কি খাঁটি বাংলা, আধুনিক বাংলা। খাঁটি বাংলা বা তাহলে খাঁটি বাংলা শব্দ কোনগুলি? যে হাত, পা, নাক, কান, মুখ, চোখ, হ্যাঁ, রাত, দিন, এগুলো খাঁটি বাংলা। আর দেশি দেশি, ক্লিয়ার? ওকে। এখন শিক্ষার্থী বন্ধুরা, দেশের ভাষা দেশি বাংলা, গুড। না, খাঁটি বাংলা দেশি না, না না আশরাফুল শাহিন, খাঁটি বাংলা দেশি না। দেশি দেশি, দেশি মানে লোকাল, দেশি ভাই, দেশি মানে লোকাল, পূর্বপুরুষের লোকাল ভাষা হলো দেশি। আর খাঁটি কোনটা? যেটাকে আমরা পূর্বপুরুষের ভাষা থেকে আস্তে আস্তে অর্থাৎ ওই আর তৎসম থেকে মডিফাই করে যেটা নতুন রূপ দিয়েছি, তৎসমকে মডিফাই করে যেটা নতুন রূপ দিয়েছি, এই যে হাত, এই যে কান, এই যে সামার, এই যে মাথা, এই যে মুখ, এটা হচ্ছে তদ্ভব। তদ্ভব মানে খাঁটি বাংলা, তদ্ভবটা হচ্ছে খাঁটি বাংলা। আর দেশিটা খাঁটি বাংলা না, দেশিটা দেশি, লোকাল। আচ্ছা, এখন পরবর্তীতে ওই যে খ্রিস্টপূর্ব 2000 সালে তো এলোই, খ্রিস্টপূর্ব 2000 2000 সালে তো এলোই, ওই বেটা আর ধরা এসে তো আমাদেরকে জগা খিচুড়ি বানালোই। পরবর্তীতে 1600, 1700, 1800 সালে আবার বিশ্বের নানান জাতি আমাদের ভারতে এসেছে। খ্রিস্টপূর্ব 2000 সালে তো এলোই আর ধরা এসে তো আমাদেরকে এই জগা খিচুড়ি বানালোই ভাষাকে। 1600 খ্রিস্টাব্দ, 1700 খ্রিস্টাব্দ, 1800 খ্রিস্টাব্দ, এই সময় আবার 19 শতক, এই সময় আবার বিশ্বের নানা দেশ থেকে কি আবার জাতি এলো। এরা এসে কি করলো? এরা আবার কি আমাদেরকে আবার অনেক ভাষা শব্দ দিল। তাহলে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী ভারতবর্ষে কি এসেছে, এসেছে না? ইংরেজ এসেছে, ওলন্দাজ এসেছে, পর্তুগিজ এসেছে, ডাচ এসেছে, ডেনমার্ক, এমন কোন জাতিগোষ্ঠী নাই ভারতে আসেনি। বাট এসেছে, এসে কি করেছে? এসে আপনাকে শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, লুণ্ঠন করেছে, নিয়ে সব চলে গেছে। একসময় ভারত ছিল পৃথিবীর কি সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র। ভারত, ভারত না বাংলাদেশও তার মধ্যে। ভারত মানে আমার আজকের ভারত ধরেন না, এই পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এই নেপাল, ভুটান, এই গোটা মিলেছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। পৃথিবীর মধ্যে সবচেয়ে কি সমৃদ্ধ রাষ্ট্র ভারতীয় উপমহাদেশ। এখন ফকির হয়ে গেছেন না? কেন ফকির হয়ে গেছেন? ওই যে বেটারা এসে কি করেছে? সহজ সরল পেয়ে আমাদেরকে কি করেছে? সব নিয়ে চলে গেছেন। এখন ইংল্যান্ড, বাবারে ইংল্যান্ড, ইংল্যান্ডে যারা যেন পাগলা হয়ে গেছেন। এই ইংল্যান্ড কি করেছে? এখান থেকে নিয়ে চুষে চুষে নিয়ে তারা আজকে সমৃদ্ধ হয়েছে, নিয়ে গেছে সব, আর দিয়ে গেছে খালি বুক ভরা জ্বালা। তাই না? ডায়লগ মারে না যে পিয়া তুমি নিয়ে গেছো সব আর রেখে গেছো খালি বুক ভরা জ্বালা। ওই পিয়ারা সব নিয়ে গেছে আর দিয়ে গেছে বুক ভরা জ্বালা। বুঝলেন? বুক ভরা জ্বালা যে দিয়েছে, এটা শব্দ পড়তে টের পাবেন যখন আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, তাই না, ওলন্দাজ, মারাঠি শব্দ যখন মুখস্থ করা লাগবে, তখন টের পাবেন যে জুয়েল স্যার বলেছিল বেটারা নিয়ে গেছে সবার, দিয়ে গেছে বুক ভরা জ্বালা। বেটা নিয়ে যাবি, যা দিয়ে যাওয়ার দরকার ছিল, বেটা বেয়াদব কোথাকার।
নিয়ে যাবি যা, নিয়ে যা, নিয়ে তো গেছে সম্পদ গুলা, কোহিনুর মহিনুর থেকে শুরু করে মুসলিম, তাই না, পাট পাট সব নিয়ে গেছে। আর দিয়ে গেছে কি এই বুক ভরা জানা শব্দ। এখন মুখস্থ করেন আপনারা, হ্যাঁ, ঘষে ঘষে এই ঘষে ঘষে মুখস্থ করতে লাগলে টের পাবেন যে বেটার আসলে কি জ্বালা দিয়ে গেছে। আর একটা জিনিস দিয়েছে আপনাদের ফর্সা চেহারা, বুঝলেন? আপনারা তো গর্ববোধ করেন, আমিও করি, ওরে আমার কি ফর্সা চেহারা, তাই না? আসলে বাঙালি প্রাচীন জাতিগোষ্ঠী যেটা ছিল কি নিগ্রোবটু জাতীয়, কালো, চুলগুলি কোকড়ানো, ঠোঁটগুলি মোটা পুরু। এখন আর আছে? কালো দেখলে বলেন যে কালো, আপনি ফর্সা মানে ঝামেলা আছে। ওই যে ওই বেটারা কি করেছে, আপনাদের পূর্বপুরুষ ছিল না, আপনার পূর্বপুরুষ দাদি নানি, তারপর নানির নানি, তার নানি, এদেরকে ইচ্ছায় অনিচ্ছায় নানান ভাবে কি আপনার ভিতরে, ওই তাদের ভিতরে কি ওই ধারা দিয়ে গেছে, ফর্সা ধারা। এই কালো আর ফর্সা মিলেমিশে একাকার হয়ে কি আপনি ফর্সা হয়েছেন। কাজে খুব ফর্সা গর্বের বিষয় না, কি লজ্জার বিষয়, বুঝতে পারলেন? তো যাই হোক, আমরা অন্য নৃতাত্ত্বিক আলোচনায় যাব না, এটা নৃতত্ত্বের বিষয়, এটা নৃতত্ত্বের শিক্ষক গবেষক যারা তারা বলবেন। আমি শুধু বললাম যে ওই আলোচনা আমরা যাচ্ছি না, ফর্সা না কালো কেমনে হলাম। বাঙালি পৃথিবীতে একমাত্র জাতি, খাঁটি শঙ্কর। পৃথিবীতে অনেক শঙ্কর জাতি আছে, বাঙালি একেবারে কি নির্ভেজাল ভেজাল জাতি। মানে এই ভেজালের মধ্যে কোনোই কি ভেজাল নাই, এই শঙ্করের মধ্যে কোনোই ভেজাল নাই, বুঝলেন? সাইজ শুরু হয়েছে এখান থেকে, সাইজ শেষ হয়েছে এই পর্যন্ত, বুঝেন নাই? একই সমান সাইজ না, দেখবেন পৃথিবীর অনেক জাতি আছে একই সাইজ, যারা লম্বা তারা লম্বা, যারা নাটু তারা নাটু। আর বাঙালির সাইজ এখান থেকে শুরু এই পর্যন্ত, একদম কালো কুচকুচা থেকে শুরু একদম টকটকা পর্যন্ত, শ্যামলা, মাঝারি শ্যামলা, হালকা শ্যামলা, চলে আছে, মোটামুটি পোশাক, নানান কালার। এগুলো কেন হয়েছে? মিক্সড মিক্সড। তো যাই হোক, আমাদের ফর্সা চেহারা দিয়েছে, এটা ভালো কাজই করেছে। আপনাদের এখন অনেক অহংকার হয় এটা নিয়ে, তা আমাকেও দিয়েছে। আমি কিন্তু আপনাদের বাইরে না ভাই, মনে করেন যে আপনাদের বলছি, আমি কি এর বাইরে? আমার দাদি নানি বা পদ্দাদি পদ্নানি তারা কি এর বাইরে ছিল? না, এটা ভাবিয়ে না যে আমি আপনাদের মানে বলছি আর আমি বাইরে না। তো যাই হোক, তারা এই দিয়েছে, শব্দ দিয়েছে, শব্দগুলি আমরা বিকাশ। তো যাক, আজকে আর আলোচনা আগাবো না, আমরা আগামী দিন ইনশাল্লাহ। আচ্ছা, শব্দ কিন্তু আমি পড়ালাম না শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের ভালো করে শুনেন, আমি আপনাদের প্রেক্ষাপট, পটভূমি, ব্যাকগ্রাউন্ডটা বলে রাখলাম। আমি আপনাদের শব্দতত্ত্বের পড়লাম কি, শব্দতত্ত্বের পড়লাম, ভালো করে শুনুন। মৌলিক শব্দ পড়লাম, শব্দিত পড়লাম, মৌলিক শব্দ ভালো করে পড়লাম, পড়ে নেবেন, বুঝে নেবেন, দেখে নেবেন। আমি আপনাদের যৌগিক রুড়ি যৌগিকটা পড়িয়ে বুঝিয়ে দিয়েছি, দেখে বুঝে বুঝে পড়বেন, মেমোরাইজ না। কেন যৌগিক, কেন রুড়ি, কেন যৌগিক, ক্লিয়ার? এই যে এখানে আমরা যেগুলো করলাম, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি, আমি কিন্তু এটা পড়ালাম না, এটার আমি আপনাকে জ্ঞান দিলাম, জ্ঞান সবক দিলাম। এই জ্ঞান দিয়ে আপনার জ্ঞান বাড়লো, বললেন যে স্যার কি মাল হেভি জিনিস পড়ালো, কিন্তু এটা দিয়ে বিসিএস আপনার কাজ হবে না। ভালো করে শোনেন, অ্যাডমিশন আপনার আমার এই আলোচনা দিয়ে আপনার কোনো কাম নাই। হ্যাঁ, কাম একটা আছে, জ্ঞানের গভীরতা বেড়েছে, জ্ঞান বেড়েছে, এটা ঠিক আছে, কিন্তু আপনার যে কাম, যেটা কাম, অ্যাডমিশনে প্রশ্নের উত্তর করতে হবে, বিসিএস এর প্রশ্নের উত্তর দিতে হবে, ব্যাংকের প্রশ্নের উত্তর দিতে হবে, এইটা আপনার এই আলোচনা দিয়ে হবে না। তাহলে আপনাকে চেনার উপায় লাগবে, কি লাগবে? চেনার উপায়। একটা শব্দ, তৎসম শব্দ তো হাজার হাজার লক্ষ লক্ষ, আপনি কেমনে বুঝবেন এটা আমার ওই ভগবানের ভাষা ছিল, তারপরে এটা আমার পদ্মা দ্বারা ভেঙে নিয়েছে, কেমনে বুঝবেন? আমি তো তখন গল্প বললাম, কাহিনী বললাম, ইতিহাস বললাম, আপনি জানলেন, বুঝলেন, ভালো লাগলো। ভালো লাগা দিয়ে তো ভাই কাম হবে না। ভালো লাগা দিয়ে কাম আছে না? বলছে ধর, ভালো লেগে লাভ কি? হাতি ধরতে দেয় না। প্রেম এখনকার যুগে, বুঝেন নাই? খুবই মেয়েটা খুবই ভালো, কিন্তু লাভ নাই। কেন লাভ নাই? ভালো হয়ে লাভ কি? ভালো হয়ে লাভ আছে? 6 মাস, 1 বছর, 2 বছর ঘুরেন, হাতি ধরতে দেয় না। হাতি ধরতে দেয় না, গাল ধরবেন কখন আর কোমর ধরবেন কখন? বুঝছেন না? এটা ভালো হবে না, বুঝেন নাই? তাহলে ভালো হলে আপনার লাভ কি? তাহলে কোনটা দরকার? যেটা হাতও ধরতে দেয়, গালও ধরতে দেয়, কোমরও ধরতে দেয়। তাহলে আমার এই এত কিছু বলে জ্ঞান বাড়লো, ভালো লাগলো, কোনো কাম নাই। লাগবে আমার কি? আমার লাগবে অ্যাকশন, কাম। কেমনে কাম হবে? লেখেন, তৎসম চেনার উপায়।
আর 5 মিনিট পড়িয়ে ছেড়ে দেবো। জি, তৎসম সেনার উপায় লেখেন, তৎসম সেনার উপায়। তৎসম সেনার উপায় বা কৌশল, তৎসম সেনার উপায় বাকি কৌশল লেখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা লিখেছেন তৎসম সেনার কি উপায় বা কৌশল লেখেন। কোন শব্দে যদি লেখেন, কোন শব্দে যদি পেট কাটা মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স, তাই না? পেট কাটা না? জি হ্যাঁ, পেট কাটা মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য ন, জফলা রফলা রেফ রি দীর্ঘ ই দীর্ঘ উ অনুস্বার বিসর্গ। ইশতিয়াক হাসান চৌধুরী, রাজশাহীতে আমি ফায়ার সার্ভিসে থাকি, ফায়ার সার্ভিস রাজশাহী কলেজের পাশে। ইশতিয়াক হাসান চৌধুরী, রাজশাহীতে আমি ফায়ার সার্ভিসের পাশে থাকি বাবা, রাজশাহী কলেজ এবং নদীগ্রের মাঝামাঝি। আচ্ছা, কোন শব্দে যদি মূর্ধন্য স, মূর্ধন্য ন, জফলা রফলা রেফ রি দীর্ঘ ই দীর্ঘ উ অনুস্বার বিসর্গ কিংবা কোন যুক্ত ব্যঞ্জন থাকে, কোন যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে কোন শব্দে যদি, কোন শব্দে যদি মূর্ধন্য স, মূর্ধন্য ন, জফলা রফলা রেফ রি দীর্ঘ ই দীর্ঘ উ অনুস্বার বিসর্গ কিংবা কোন যুক্ত ব্যঞ্জন থাকে, তা তৎসম শব্দ, তা তৎসম শব্দ। লিখেছেন? দ্রুত লেখেন, ক্লাস শেষ করবো, এরপরে পরীক্ষা আছে আমার। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে লক্ষ্য করেন। ধরেন পরীক্ষায় আপনার আসবে কি বন্য, কোন শব্দ বন্য, কোন ভাষার শব্দ, তারপরে চোখ বন্ধ করে ঘুটে দিবেন, কোথায় ঘুটে দিবেন? তৎসম। পরীক্ষায় কার্য কোন শব্দ, ধার্য কোন শব্দ, তাই না? এই যে ভাষা, মোদের গর্ব মোদের আশা, তাই না? মোদের গর্ব মোদের আশা, মোরই কি বাংলা ভাষা, কোন ভাষার শব্দ? তাহলে ভাষা কোন ভাষার শব্দ? ভাষা তৎসম বা সংস্কৃত শব্দ, তাই না? এই যে মানুষ, এই যে পাষাণ, কি এই যে শোষণ, হ্যাঁ, এই যে দৃষ্টি, এই যে তৃষা, এই যে হরণ, এই যে লবণ, এই যে পূরণ, এই যে যক্ষা, এই যে লক্ষ্মী রক্ষা ব্রাহ্মণ, পত্র নেত্র চন্দ্র সূর্য। লিখে কি শেষ করা যাবে রে ভাই? লিখে কি শেষ করা যাবে? এক দুইটা না, এক দুই হাজারও না, লক্ষ লক্ষ শব্দ, লক্ষ লক্ষ। তাহলে লক্ষ লক্ষ যে তৎসম শব্দ, সেগুলোকে আপনি মুখস্থ করে রাখবেন। এতদিন তো তাই করেছেন। পত্রনিত 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 তৎসম, জনসূচ 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 তৎসম, মানুষ 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 পাচ্ছে মানুষ পাচ্ছে তৎসম, যখালোকে 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 তৎসম, লবণ লবণ লবণ। এইভাবে তো পড়েছেন, পড়ে অনেকে, হাসিয়েন না, অনেকে এইভাবে পড়ে। পড়ার দরকার আছে না,
সাইজিং মেথড মনে আছে? সাইজ তাকাবেন খালি কোনটি তৎসম, তাকাবেন। সাইজ আপনাকে বলে দিবে তৎসম, আপনার মনে রাখার কোনো দরকার নেই। সাইজ বোঝেন না? সাইজ, যে সাইজ দেখে প্রশ্ন চোখের কানে সাথে এই যে এখানে তাকাবেন, ওই যে তৎসম। এই যে লবণ কেন তৎসম, মূর্ধন্য আছে। পাষাণ কেন তৎসম, মূর্ধন্য আছে। সৌম্য কেন তৎসম, রফল আছে, রেপ আছে, দীর্ঘ আছে। তাকান তো, হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আপনাকে দিবে, এক দুইটা না, লক্ষ লক্ষ শব্দ যাই দিবে, যা দিবে আপনি তাকাই বলে দিবেন, তাকাই। আর হাজার বছর ধরে পড়বেন আর ভুলবেন, পড়বেন আর ভুলবেন, পড়বেন আর ভুলিয়ে ফেলবেন, কোনো কাম নাই। এখন কথা একটু আছে, একটু একটু কথা কি দেখেন, যত ব্যাকরণের যত নিয়ম পড়েছি, সন্ধি সমাস প্রত্যয় হ্যান যাই পড়িয়েছি, যাই কৌশল দিই, যাই নিয়ম দিই, কিছু কিছু ব্যাকরণ বেয়ারা বেয়াদব শব্দ ছিল না, আপনারা না, শব্দ শব্দ মনে আছে তো, যারা নিয়ম মানে না, মনে আছে? অর্থাৎ নিয়ম যাই হোক না কেন, যত কঠিন যত সহজে হোক না কেন, কিছু বেয়াদব শব্দ, কিছু বেয়ারা শব্দ, কিংবা আমরা ভদ্র ভাষায় বলেছিলাম কিছু ভিআইপি শব্দ আছে যারা এই আইন কানুন মানে না। তাহলে আমরা তৎসম চিনলাম, যেগুলো তৎসম, এই সিম্বল গুলো দেখি আমরা চিনবো তৎসম। কিন্তু কিছু তৎসম আছে যাদের সাথে এরকম চেহারা নাই, তাও তৎসম। কেন তারা তৎসম? ওই যে দ্যাট ইজ ফুসফুস। তাহলে আপনাকে কিন্তু মুখস্থ, আমি কিন্তু প্রথমেই বলেছি ক্লাসের শুরুতেই যে এটা কিন্তু মেমোরাইজিং টপিক, কিন্তু মেমোরাইজিং টপিক। এখন আপনি 1 লক্ষ মুখস্থ করা ভালো হবে না 5-10টা? তাহলে 1 লক্ষ যদি তৎসম শব্দ থাকে, তাহলে 1 লক্ষের মধ্যে সবই চেহারা দিয়ে চেনা যাবে। 2, 4, 5, 10, 20টা আছে যারা চেহারা দিয়ে চেনা যাবে না, এমন মাল কিছু আছে। তো ওই মালগুলোকে কি করবেন? সন্ধিতে সমাসে কি বলেছিলাম যে ওই মালগুলোকে মেমোরাইজ করতে হবে। তৎসম শব্দ 1 লক্ষ আছে, 1 লক্ষ মেমোরাইজ করবেন না। মেমোরাইজ করবেন কয়টা? 5টা, 10টা, 15টা, 20টা, যেগুলো তৎসমই বলেছে বইয়ে, কিন্তু তৎসমের চেহারা সিম্বল দিয়ে বোঝা যায় না। এমন কিছু শব্দ আমি লিখে দিই যেগুলো চেহারা থেকে চেনা যায়, এগুলো আমার লেখা তো দরকার নাই, এগুলো লিখতে শেষ করতে পারবো না। কোনগুলো একটু লিখে দিব যেগুলো চেহারাটা তৎসমের মতো না, কিন্তু তৎসম। লেখেন একটা, লেখেন কি লতা, লতা তৎসম শব্দ, কিন্তু চেহারা দেখে সাইজ দেখে চেনা যাচ্ছে না, তাহলে লিখে নেবেন লতা। একটি শব্দ হলো ভবন, একটি শব্দ হলো আসন, একটি শব্দ হলো তনু, একটি শব্দ হলো শিখর, একটি শব্দ হলো রাজা, একটি শব্দ হলো শাক। লতা, ভবন, আসন, তনু, শিখর, রাজা, শাক। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যখন পড়বেন, আপনাকে বলেছি কিন্তু আপনাকে পড়তে হবে, বই আপনি পড়বেন, তৎসম শব্দের তালিকাটা পড়ছেন, পড়তে গিয়ে দেখছেন যে হ্যাঁ শব্দ দিয়েছে গ্রহ, তাহলে গ্রহ তৎসম শব্দ, সাইজ থেকে বোঝা গেল, তাহলে পড়ার দরকার নাই। নক্ষত্র বোঝা গেলে পড়ার দরকার নাই, তাই না? হঠাৎ করে একটা পেলেন, আমি তো লিখে দিলাম, এর বাইরেও যদি 2-একটা পান যাদের চেহারার সাথে মিল নাই, কিন্তু তৎসমের তালিকায় আছে, তাহলে কি করবেন? এই তালিকার নিচে লিখে নেবেন। যদি সিম্বলের সাথে মিলে যায় তাহলে তো সেটা আপনার লেখার দরকার নাই, বাদ, সাইজ দেখে অটোটা বাদ, পাস। তৎসম শব্দের তালিকা পড়তে গিয়ে যদি আপনার মনে হয় যে স্যার আপনি যেগুলো লিখে দিয়েছেন তার বাইরেও 2-একটা আমি পেয়েছি যাদের চেহারার সাথে তৎসমের চেহারার কি মিল নাই, তাহলে ওইগুলো আমাদের তালিকার নিচে আবার যুক্ত করে নেবেন, নিয়ে আপনি মুখস্থ করবেন। তাহলে মুখস্থ করবেন কোনগুলো? এই শত শত গুলো না, কোনগুলো? যার চেহারা তৎসমের মতো না কিন্তু তৎসম। ক্লিয়ার? হ্যাঁ, আজকে এই পর্যন্তই রাখবো, ইনশাআল্লাহ আগামী দিন বাকি অংশটুকু অর্ধ তৎসম কেমনে চিনবো, তদ্ভব কেমনে চিনবো, দেশি এবং বিদেশি। ঠিক আছে? তো আজকে রাখছি শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা দিতে হবে আমাদের। হ্যাঁ, আমি জাস্ট 11টায় প্রশ্নটা দিব, আমার বলা আছে পরীক্ষার, আমি ক্লাস যখনই ছাড়ি পরীক্ষার প্রশ্নটা কখন দিব? 11টায়। ক্লিয়ার? তাহলে আজকে 11টায় আপনারা পরীক্ষা দিবেন কিসের? বিগত প্রত্যয়ের। জি,
তো চেষ্টা করলাম মেমোরাইজিং টপিক শব্দ উপকরণটি অনেক মেমোরাইজ করে পড়ে কোচিং মোচিং গুলোতে পড়াই না, জাস্ট মেমোরাইজই করতে বলে। তারপরে আমি আমার অভিজ্ঞতাটা, আমার যে অনুভূতিটা, আমার নিজের যে পড়ার স্টাইল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। একটু উপকৃত যদি হন, একটু যদি আপনাদের ভালো লাগে, একটু যদি মনে হয় যে হ্যাঁ স্যার পড়াটা একটু হলেও কি সহজ হয়েছে, সেটুকুই আমার সফলতা, আমার সার্থকতা। ঠিক আছে, তো ভালো থাকবে সবাই। তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার সামনের দিন দেখা হবে। কি কবে দেখা হবে আবার? এই তো শুক্রবারে, তাই না? শুক্রবার কয়টায় ক্লাস? 3:30টায়। আমি নোটিশটা দিব, শুক্রবার ক্লাস কয়টায়? 3:30টায়। কারণ অনেকে একটা আপত্তি করেছে যে স্যার 4টায় আসর মাগরিবের নামাজ একটু ঝামেলা হয়। তাহলে আগামী শুক্রবার ক্লাস শুরু হবে কয়টায়? 3:30টায়। হ্যাঁ, তো ভালো থেকো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আল্লাহ হাফেজ।